গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক করুণ আর্তনাদ ভেসে এলো ঢাকার উপকণ্ঠে বুড়িগঙ্গার তীরে, যেখানে পুরনো দিনের ভাঙা ইটের স্তূপ আর আবর্জনার স্তূপ রহস্যময়তার সৃষ্টি করে। এক যুবক প্রাণপণে দৌড়াচ্ছে, তার প্রতিটি পদক্ষেপেই মিশে আছে বাঁচবার মরিয়া চেষ্টা। প্রতিটি শ্বাসে কেবলই আসন্ন মৃত্যুর শীতল পরশ অনুভব করছে। পিছনে ধেয়ে আসা ছায়ামূর্তিগুলো যেন সাক্ষাৎ শয়তান, যাদের চোখে কেবল শিকার ধরার অদম্য নেশা। যুবকটির দুর্বল শরীর আর কতক্ষণে অমানবিক দৌড় সহ্য করতে পারবে? পায়ের পেশিগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, বুকের ভেতর কষ্টের ঢেউ, কিন্তু তবুও সে থামতে সাহস পাচ্ছে না। বাছার ক্ষীণ আশা তখনও তার হৃদয়ের গভীরে কোথাও ধুকপুক করছে। ওই তো পালাইতেছে বেটা। একটা নোংরা পুরুষালী কণ্ঠস্বর রাতে নীরবতা খান খান করে দিল, যেন নদীর ঢেউয়ে ধাক্কা মারছে পচা কাঠ। যুবকটা পেছন ফিরে তাকানোরও সাহস সঞ্চয় করতে পারল না। সে জানে একবার যদি ওই মুখগুলোর দিকে তাকায় তবে তার শেষ প্রতিরোধটুকুও ভেঙে যাবে। তাদের হাতে ধরা পড়া মানে ভয়াবহ পরিণতি, কলিজা কিডনিগুলো ধীরে ধীরে শরীর থেকে বের করে নেওয়ার বিভৎস যন্ত্রণা। দইটা ভালো রে। দ্বিতীয় একটি হিংস্র স্বর বাতাসে মিশে গেল, যেন কাকের কর্কশ ডাক। তাদের ভারী বুটের আওয়াজ ক্রমশ কাছে এগিয়ে আসছে, যেন কোনো ক্ষুধার্ত হায়নার দল তার শিকারের দিকে বাড়ছে। তাদের হাঁপানোর শব্দ যুবকটার কানের কাছে বিস্ময়ের মতো বাজছে। হঠাৎ অসমান রাস্তার উপর পড়ে থাকা ইটের সাথে হোঁচট খেয়ে যুবকটা মুখ থুবড়ে পড়ল। তীক্ষ্ণ ব্যথা তার সর্বাঙ্গে ছড়িয়ে গেল। মনে হলো যেন শরীরের প্রতিটি হাড় ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু ওঠার শক্তি তার আর অবশিষ্ট নেই। খতম। কালো ছায়াগুলো ক্ষুধার্ত কুকুরের মতন তার উপর ঝাঁপিয়ে পড়ল। যুবকটার দুর্বল প্রতিরোধ মুহূর্তে শেষ হয়ে গেল। কয়েক জোড়া শক্তিশালী হাত তাকে টেনে তুলল, যেন কোনো মূল্যহীন বস্তা। তার গোঙানির শব্দ বুড়িগঙ্গার পাড়ে বাঁধা নৌকার মাস্তুলের মতন করুণভাবে রাতের বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু আশেপাশে কোনো জনবসতি না থাকায় সে অসহায় আর্তনাদ পৌঁছানোরও কেউ ছিল না। মালটারে ধর। দলের অপেক্ষাকৃত বয়স্ক একজন নির্দেশ দিল, তার কণ্ঠস্বর ক্লান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ, যেন বহু রাতের জাগরণে ক্লান্ত কোনো পেঁচা। যুবকটার হাত শক্ত করে ধরল একজন, যার হাতের নখগুলো লম্বা আর ধারালো। কোথায় নিয়ে যেতেছেন আমারে? যুবকটার স্বর ভয়ে কাঁপছিল, তার চোখ বিস্ফারিত, যেন আধমরা কোনো মাছ জলের অভাবে ছটফট করছে। চুপ করে চল। একজন ধমক দিল, তার হাতের মুঠো যুবকটার বাহুতে আরও শক্ত হলো, যেন লোহার শৃঙ্খল। তাদের গন্তব্য ছিল ঢাকার অদূরে একটা পুরনো পরিত্যক্ত ইটভাটা। ভাঙা চালা, স্যাঁতস্যাঁতে মেঝে আর তীব্র অস্বস্তিকর ফরমালিনের গন্ধ, যেন কোনো চোরাই কারখানার অপারেশন থিয়েটার। ঘরের মাঝখানে একটা পুরনো মরিচা ধরা লোহার টেবিল, যার উপর রক্তের ছমাট বাঁধা কালচে দাগ স্পষ্ট। ওইটারে টেবিলের উপর তোল। বয়স্ক লোকটি নির্দেশ দিল, তার চোখ কুচকে সরু। যুবকটাকে টেনে হিঁচড়ে সেই শীতল ধাতব টেবিলের উপর ফেলা হলো। তার হাত পা পুরনো শক্ত দড়ি দিয়ে বাঁধা হলো। অসহায় দৃষ্টিতে সে তাদের দিকে তাকিয়ে রইল, তার নীরব চাহনিতে কেবলই বাঁচার আকুতি, যেন শেষবারের মতন আল্লাহকে ডাকছে। তখনই বয়স্ক লোকটার মোবাইল বেজে উঠল। বয়স্ক লোকটা তার পকেট থেকে একটা পুরনো স্ক্র্যাচ পড়া বাটন বের করে জিজ্ঞেস করল। তার আঙুলগুলো নোংরা আর হলুদ। সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো, কয়টা মাল আইলো আজ? এইটারে ধরলে 200। অপেক্ষাকৃত কম বয়সী একজন উত্তর দিল। তার হাতে একটা ধারালো ভেজা ছুরি চকচক করছে, যেন চাঁদের আলোয় চিকচিক করছে মাছের আঁশ। 200? বয়স্ক লোকটার মুখটা যেন শুকনো পাতার মতন শক্ত হয়ে গেল। কপালে গভীর ভাঁজ ফেলে সে ফোন কানে ধরল, যেন কোনো পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি। ঘরের নিস্তব্ধতা আরও গাঢ় হলো। শুধু যুবকটার চাপা গোগানির শব্দ আর তাদের ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর হালকা টুংটাং আওয়াজ। বাইরে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে, যেন কোনো বিষণ্ণ গান গাইছে রাতের আত্মা। হ্যাঁ বস, হ্যাঁ মাল রেডি। এইটারে ধরলে টোটাল 200। হ্যাঁ ঠিক আছে। বয়স্ক লোকটি ফোনে কথা বলছে, তার চোখ যুবকটার দিকে স্থির, যেন কোনো শিকারের উপর বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টি। কমবাসী লোকটা উৎসুক দৃষ্টিতে বসের দিকে তাকিয়ে রইল, তার ঠোঁটের কোণে চাপা হাসি। ফোন শেষ হলে বয়স্ক লোকটার মুখ কঠিন হয়ে গেল, তার চোখের দৃষ্টিতে যেন শুকনো মরিচের ঝাঁঝ। কি হইল বস? কমবাসী লোকটা সাহস করে জিজ্ঞেস করলো, তার গলার স্বর সামান্য কাঁপা। শালা। বয়স্ক লোকটা চাপা গর্জন করলো, যেন বহুদিনের জমানো রাগ ফেটে পড়ল। শুধু 200তে হইব না, আরো 100 মাল লাগবো এক্ষুনি।
কমবয়সী লোকটি হতবাক। কিন্তু বস এত তারা? চুপ, যা কইতে আসি তাই কর। আরো শিকার ধর। ওই বস্তির দিকে আরো কয়েকটা গরিব মানুষ আছে, জলদি যা। বয়স্ক লোকটা ধমক দিল, তার কণ্ঠস্বরে বিরক্তি স্পষ্ট, যেন মশা তাড়ানোর মতন অসহ্য। কমবয়সী লোকটি আর কথা বাড়াল না। তার চোখে দ্বিধা, কিন্তু বসের আদেশ অমান্য করার সাহস তার নেই। সে তার সঙ্গীদের দিকে তাকালো, যাদের চোখেও একই রকম অস্থিরতা। চল। সংক্ষিপ্ত নির্দেশ দিয়ে তারা আবার রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, বুড়িগঙ্গার পাড় ধরে, আরও একটা তাজা প্রাণীর খোঁজে। পরিত্যক্ত ইটভাটার নিস্তব্ধতা আবারও ভারী হয়ে উঠল। কেবল টেবিলের উপর বাঁধা যুবকটার ক্ষীণ গোঙানি সেই নীরবতাকে ভঙ্গ করছিল। তার চোখের জল গড়িয়ে পড়ছিল শীতল নোংরা টেবিলের উপর, যেন তার আসন্ন পরিণতির নীরব সাক্ষী। রাতের অন্ধকার আরও গভীর হলো, আর সেই পুরনো ইটভাটারা যেন এক ভয়ানক অমানবিক ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে ভেসে আসা কুকুরের করুণ ডাক সেই বিভীষিকাময় রাতের একমাত্র সঙ্গী। ঢাকার এক ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট। দিনের আলো ক্রমশ বাড়ছে, যানবাহনের অবিরাম স্রোত শহরটাকে যেন জীবন্ত করে রেখেছে। হর্ন, ইঞ্জিনের গর্জন আর মানুষের কোলাহলে চারপাশ মুখরিত। এই কোলাহলের মাঝেও এক বিষণ্ণ ছবি। রাস্তার ধারে মলিন পোশাকে বসে আছে একজন যুবক। ছেঁড়া জামাকাপড়, এলোমেলো চুল আর উদাসীন দৃষ্টি, যেন এই শহরের ব্যস্ততা তার কাছে অর্থহীন। তার হাতে ধর একটা পুরনো বাটি, কয়েকটা ভাঙা পয়সা, তাতে ঝনঝন করছে। রাফি শহরের বুকে এক ছদ্মবেশী আগন্তুক। তার চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক, কিন্তু মুখে বোকাটে হাসি। সে ভিখারি সেজেছে, পাগলের মতন আচরণ করছে। তার উদ্দেশ্য গভীর, গোপন। শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অশুভ শক্তির জাল ভেদ করাই তার লক্ষ্য। গাড়ির দীর্ঘ লাইন ট্রাফিক সিগন্যালে থমকে দাঁড়িয়েছে। দামি বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে পুরনো লক্কর ছক্কর মার্কা বাস, সবই যেন এক মুহূর্তের জন্য বন্দি। এই অপেক্ষারত গাড়ির ভিড়ে একটা চকচকে কালো রঙের গাড়ি এসে থামল। গাড়ির পেছনের সিটে বসে আছে এক সুন্দরী যুবতী নিতু। তার চোখে আধুনিকতার দীপ্তি, পোশাকে রুচির ছোঁয়া। দিনের আলোয় তার মুখ আরও উজ্জ্বল দেখাচ্ছে। ট্রাফিকের লাল বাতি যেন এক অলিখিত নিয়ম ভেঙে মুহূর্তের জন্য সব কিছু থামিয়ে দেয়। ঠিক তেমনই নিতুর চোখ রাস্তার ধারে বসে থাকা সেই যুবকের উপর স্থির হলো। ছেঁড়া জামাকাপড়, ধুলো মাখা মুখ, এই ব্যস্ত শহরের মাঝেও যেন এক ব্যতিক্রম। তার করুণ চাহনি নিতুর হৃদয় স্পর্শ করল। অন্যান্য গাড়ির যাত্রীরা যখন অধৈর্যভাবে হর্ন বাজিয়ে চলেছে, তখন নিতুর মনে এক অদ্ভুত আলোড়ন। সে তার ব্যাগ থেকে একটা মানিব্যাগ বের করল। সবুজ রঙের চামড়ার মানিব্যাগটা খুলতেই কয়েকটা চকচকে নোট বেরিয়ে এলো। একটা 500 টাকার নোট সাবধানে বের করে সে গাড়ির কাঁচ নামালো। রাফি তখনও আপন মনে বিড়বিড় করছে। তার কথাগুলো অস্পষ্ট আর অর্থহীন। মাঝে মাঝে সে আকাশের দিকে তাকিয়ে হাসছে, যেন কোনো অদৃশ্য বন্ধুর সাথে কথা বলছে। তার এই অস্বাভাবিক আচরণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ কেউ বাঁকা চোখে তাকাচ্ছে, কেউ আবার করুণা দেখাচ্ছে। নিতুর গাড়ি তার কাছে এসে থামল। গাড়ির কাঁচ নামানো দেখে রাফি প্রথমে কিছুটা হকচকিয়ে গেল। এত দামি গাড়ি, এত সুন্দরী মহিলা তার কাছে কেন? এই নাও। নিতুর স্নিগ্ধ কণ্ঠস্বর যেন শহরের কোলাহলের মাঝেও এক শান্ত সুর। রাফি অবাক হয়ে তার দিকে তাকালো। নিতুর হাতে একটা নোট, 500 টাকার নোট। তার মলিন নোংরা হাত বাড়াতে দ্বিধা হচ্ছিল। নাও। নিতু আবার বললেন, তার ঠোঁটে মৃদু হাসি। ধীরে ধীরে রাফি তার হাত বাড়ালো। নিতুর স্পর্শ তার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাল। এত নরম, এত উষ্ণ স্পর্শ সে বহুদিন অনুভব করেনি। নোটটা হাতে নিয়ে সে ফ্যালফ্যাল করে নিতুর দিকে তাকিয়ে রইল। কিছু কিনে খেও। নিতু বললেন, তার চোখে গভীর সহানুভূতি। রাফি মাথা নেড়ে হ্যাঁ জানালো, কিন্তু কোনো কথা বলতে পারল না। তার ভেতরের অভিনেতা তখনও তার ভূমিকা পালন করে চলেছে। বোকাটে হাসি তার ঠোঁটে লেগে রইল। কিন্তু যখন নিতুর গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো, তখন রাফির চোখের ভাষা পাল্টে গেল। সে বোকাটে হাসির আড়ালে এক গভীর রহস্যময় চাহনি ফুটে উঠল। তার তীক্ষ্ণ দৃষ্টি নিতুর গাড়ির চলে যাওয়া পথের দিকে স্থির হয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল কৌতূহল, যেন কোনো জটিল ধাঁধার উত্তর খুঁজছে। নিতু তার গাড়ির আয়নায় সেই যুবকের দিকে তাকালেন। কেন ওই যুবকের চাহনি এত রহস্যময় মনে হলো? কেন তার মনে হলো যেন ওই ভিখারি রূপী যুবকের চোখে কোনো গভীর বেদনা লুকিয়ে আছে? ট্রাফিকের সবুজ বাতি জ্বলে উঠতেই তাদের গাড়ি আবার চলতে শুরু করলো। কিন্তু সে ক্ষণিকের সাক্ষাৎ নিতুর মনে এক গভীর দাগ কেটে গেল। রাফি তখনও রাস্তার ধারে বসে সে 500 টাকার নোটটি মুঠোয় ধরে। তার চোখে এখন আর বোকাটে হাসি নেই, সেখানে খেলা করছে এক গভীর চিন্তা। নিতুর মুখ, তার সহানুভূতি যেন এক নতুন সূত্র তার হাতে এসে পড়েছে।
এই শহরের গোলক ধাঁধায় হয়তো এই সুন্দরীর মাধ্যমে সে তার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। তার অভিনয় চলতেই থাকলো। পাগল ভিখারির বেশে এসে মিশে রইল শহরের আনাচে কানাচে, অপেক্ষা করতে লাগলো পরবর্তী সুযোগের। ঢাকার রাতের আকাশ থমথমে, যেন কোনো দুর্যোগের পূর্বাভাস। শহরের এক নীরব অন্ধকার গলিতে একটা কালো রঙের মাইক্রোবাস এসে থামল। গাড়ির দরজা খোলার শব্দও যেন রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। কয়েকজন রুক্ষ চেহারার লোক দ্রুত গাড়ি থেকে নেমে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তাদের চোখে শিকার ধরার হিংস্রতা, মুখে চাপা উত্তেজনা। সব ঠিক আছে তো? একজন চাপা স্বরে জিজ্ঞাসা করলো, তার হাতের মুঠোয় ধরা লোহার রড। হ্যাঁ বস, রাস্তা ফাঁকা। অন্য একজন উত্তর দিল, তার চোখ গলির দুপাশের অন্ধকার ভেদ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো জীর্ণ বাড়িটি। বাইরে টিমটিম করে একটা মাত্র আলো জ্বলছে, যেন অন্ধকারের বুকে এক দুর্বল প্রদীপ। এই বাড়িতেই তাদের শিকার অপেক্ষা করছে, একটা অসহায় তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ নির্মমভাবে কেড়ে নেওয়ার পরিকল্পনা তারা করছে। সময় নষ্ট করিস না, জলদি চল। দলের অপেক্ষাকৃত বয়স্ক এবং অভিজ্ঞ লোকটি ফিসফিস করে নির্দেশ দিল। তার চোখে বহু অপরাধের কালিমা, মুখে নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট। তারা নিঃশব্দে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে একজন সন্তর্পণে কড়া নাড়ল। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর ভেতর থেকে ভীতু গলায় প্রশ্ন ভেসে এলো, কে? পুলিশ, দরজা খোল। বয়স্ক লোকটি কর্কশ স্বরে বলল। ভেতর থেকে আর কোনো সাড়া এলো না, দরজা বন্ধ হয়ে রইল। লাথি মার। বয়স্ক লোকটা অধৈর্য হয়ে বলল। সাথে সাথে একজন যুবক সজোরে দরজায় লাথি মারল। দুর্বল কাঠের দরজা প্রথম আঘাতেই ভেঙে গেল। তারা দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতর আবছা আলো জ্বলছিল। একটা অল্পবয়স্ক মেয়ে ভয় কুকুরে খাটের এক কোণে বসে কাঁদছে। তার চোখে আতঙ্ক, যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। এই মাল। একজন দাঁত বের করে হাসল। তার চোখ মেয়ের শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে ঘুরছে। তোকে নিতে এসেছিল কিটি। অন্য একজন এগিয়ে এসে মেয়েটার হাত ধরতে গেল। মেয়েটা ভয়ে চিৎকার করে উঠল, পালানোর চেষ্টা করলো, কিন্তু তাদের শক্তিশালী হাতের বাঁধন ছিন্ন করার সাধ্য তার ছিল না। চুপ, একদম চুপ। একজন তার মুখে কাপড় গুজে দিল। মেয়েটার আর্তনাদ মাফলড হয়ে গেল, তার চোখের জল বাদ মানছে না। বেঁধে ফেল এটাকে। বয়স্ক লোকটা ঠান্ডা গলায় নির্দেশ দিল। মুহূর্তের মধ্যে মেয়েটার হাত পা শক্ত করে বাঁধা হলো। তার অসহায় চোখের দিকে তাকিয়ে পাষণ্ডদের মুখে কোনো অনুশোচনা দেখা গেল না। বয়স্ক লোকটা বলল, চলো, সময় নষ্ট করার মতো সময় নেই। তারা মেয়েটাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে মাইক্রোবাসের দিকে নিয়ে গেল। মেয়েটা তখনও গোঙাচ্ছে, তার শরীর থরথর করে কাঁপছে। মাইক্রোবাসের দরজা বন্ধ হলো আর গাড়িটি দ্রুত গতিতে অন্ধকার রাস্তায় অদৃশ্য হয়ে গেল। একটা জীবন কেড়ে নেওয়ার, একটা স্বপ্ন ভেঙে দেওয়ার নীরব সাক্ষী হয়ে রইল রাতের ঢাকা। এই অপহরণের ঘটনা বিচ্ছিন্ন নয়, এটা সেই বিশাল অশুভ সাম্রাজ্যের একটা ক্ষুদ্র অংশ, যা শিকার শহরের গভীরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই সাম্রাজ্যের কেন্দ্রে বসে আছেন কয়েকজন প্রভাবশালী নেতা, যাদের নাম সাধারণ মানুষ জানে না। হাজী সাহেব এই সাম্রাজ্যের অন্যতম স্তম্ভ। বয়সে প্রবীণ হলেও তার বুদ্ধির তীক্ষ্ণ এবং নেটওয়ার্ক বিশাল। রাজনৈতিক মহলে তার গভীর যোগাযোগ, যার ফলে আইন তার নাগাল পায় না বললেই চলে। তিনি ঠান্ডা মাথায় সবকিছু নিয়ন্ত্রণ করেন, যেন দাবা খেলার একজন দক্ষ খেলোয়াড়। মাল ঠিকঠাক পৌঁছেছে তো? হাজী সাহেব তার বিলাসবহুল অফিসে বসে ফোনে কথা বলছিলেন। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ। জি হাজি সাহেব, সব ঠিকঠাক। উপাস থেকে উত্তর এলো, ভালো, কাজ যেন নিখুঁত হয়, কোনো ভুল যেন না হয়। হাজী সাহেব বললেন এবং ফোন রেখে দিলেন। তার মুখে এক রহস্যময় হাসি। খালেক ভাই এই সাম্রাজ্যের বাহুবলী। তার অধীনে রয়েছে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী, যারা অপহরণ, হুমকি এবং অন্যান্য নোংরা কাজ করে থাকে। তার নিষ্ঠুরতা কিংবদন্তি, ভয়ে তার নাম উচ্চারণ করতেও অনেকে সাহস পায় না। ওই মালটা এখনো ঝামেলা করছে? খালেক ভাই তার আস্তানায় বসে জিজ্ঞাসা করলেন। তার সামনে বাঁধা অবস্থায় এক যুবক ভয়ে কাঁপছে। হ্যাঁ ভাই, মুখ খুলতে চাইছে না। একজন সন্ত্রাসী উত্তর দিল। খালেক ভাইয়ের ঠোঁটে এক ভয়ানক হাসি দেখা গেল। ঠিক আছে, মুখ খোলার ব্যবস্থা আমি করছি। ডাক্তার রফিক এই সাম্রাজ্যের সবচেয়ে ঘৃণ্য অংশ। তার তত্ত্বাবধানে অপহৃত ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়। অর্থের লোভে তিনি তার ডাক্তারি পেশার সমস্ত নীতি ও নৈতিকতাকে জলাঞ্জলি দিয়েছেন। তার অপারেশন থিয়েটার শহরের বাইরে এক নির্জন ফার্ম হাউসে অবস্থিত, যেখানে রাতের অন্ধকারে চলে বিভৎস সব কর্মকাণ্ড। আজ কয়টা কেস? ডাক্তার রফিক তার সহকারীকে জিজ্ঞেস করলেন। তার হাতে সার্জিক্যাল গ্লাভস,
3টা স্যার। সহকারী উত্তর দিল, তার চোখে ভয় ও বিতৃষ্ণা মেশানো। ডাক্তার রফিক হাসলেন। ভালো, কাজ শুরু করা যাক। এই তিনজন ছাড়াও আরও অনেক ছোটখাটো নেতা রয়েছে যারা এই বিশাল সাম্রাজ্যের বিভিন্ন দিক সামলায়। তাদের সম্মিলিত শক্তি এতটাই বেশি যে দিনের পর দিন তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। পুলিশ, র্যাব সবাই তাদের নাগাল পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের শক্তিশালী নেটওয়ার্ক এবং অর্থের প্রাচুর্যের কারণে তারা বারবার ফসকে যাচ্ছে। শহরের আনাচে কানাচে আরও কত অপহরণের ঘটনা ঘটছে, কত অসহায় মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তার কোনো সঠিক হিসেব নেই। এই অন্ধকার সাম্রাজ্যের বিস্তার ক্রমশ বাড়ছে, যেন এক বিষাক্ত সাপের মতন গোটা শহরকে পেঁচিয়ে ধরছে। আর রাতের অন্ধকারে সেই মাইক্রোবাসগুলো নীরবে ছুটে চলছে। তাদের ভেতরে বন্দি কোনো অসহায় মানুষের শেষ চিৎকার চাপা পড়ে যাচ্ছে শহরের ব্যস্ত কোলাহলের নিচে। এই অশুভ চক্রের জাল ভেদ করে সত্যের আলো কবে আসবে তা এখনও অজানা। রাতে ঢাকা যেন তাদের নিষ্ঠুরতার নীরব সাক্ষী। ঢাকা সেনানিবাসের একটা সুসজ্জিত কনফারেন্স হল। গভীর রাত, ঘড়ির কাঁটা টিকটিক করে সময় জানান দিচ্ছে, কিন্তু এখানে উপস্থিত কর্মকর্তাদের মনোযোগ সময়ের দিকে নেই। ভারী গাঢ় রঙের পর্দা জানালার কাঁচ ভেদ করে আসা শহরের অস্পষ্ট আলো আটকাচ্ছে, ফলে ঘরটিতে এক রহস্যময় চাপা পরিবেশের সৃষ্টি হয়েছে। লম্বা পালিশ করা কাঠের টেবিলের চারদিকে গম্ভীর মুখে বসে আছেন বাংলাদেশ সেনা বাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের চোখে গভীর উদ্বেগ, কপালে দুশ্চিন্তার সুস্পষ্ট ভাঁজ। ঘরের নিস্তব্ধতা এতটাই ভারী যে পিন পড়লেও যেন শোনা যাবে যেন কোনো বড় ধরনের অঘটনের পূর্বাভাস। জেনারেল সাহেব, পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কর্নেল নাজমুল হুদা বললেন, তার কণ্ঠস্বর চাপা কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট। টেবিলের উপর রাখা একটা মোটা বাদামি রঙের ফাইলের দিকে তিনি হাতের ইশারায় ইঙ্গিত করলেন। ফাইলের উপর লাল কালিতে বড় করে লেখা গোপনীয়। কর্নেল হুদা ঠিকই বলেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান যোগ করলেন, তার চোখে স্পষ্ট হতাশার ছাপ। গত এক সপ্তাহে নিখোঁজ হওয়া মানুষের সংখ্যাটা আপনারা দেখেছেন? আমার মনে হয় আমরা সবাই এর ভয়াবহতা উপলব্ধি করতে পারছি না। এভাবে যদি চলতে থাকে খুব শীঘ্রই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হবে। জেনারেল খন্দকার ওয়াহিদ তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার মুখ কঠিন, চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে উঠেছে। আমি সম্পূর্ণভাবে অবগত আছি পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে, কিন্তু আপনারা জানেন আমাদের হাতে যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট অকাট্য প্রমাণ আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারি না। কিন্তু স্যার, আমরা আর কতদিন এভাবে অসহায়ের মতো অপেক্ষা করব? তরুণ মেজর ইমতিয়াজ খান প্রশ্ন করলেন, তার কণ্ঠে স্পষ্ট অধৈর্য এবং ক্ষোভের মিশ্রণ। শহরের রাস্তায় দিনের আলোয় মানুষ পশুর মতো ধরে নিয়ে যাচ্ছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হচ্ছে, আর আমরা এখানে বসে শুধু আলোচনা করছি। ধৈর্য ধরুন মেজর খান। জেনারেল ওয়াহিদ ধীর শান্ত স্বরে উত্তর দিলেন, কিন্তু তার চোখের দৃঢ়তা মেজরের অস্থিরতাকে কিছুটা হলেও শান্ত করল। আমরা মোটেও হাতে হাত রেখে বসে নেই। আপনারা হয়তো জানেন না, ইতিমধ্যেই আমাদের একজন অত্যন্ত দক্ষ অফিসার এই বিষয়ে গোপনে কাজ করছেন। মেজর রাফি? লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান কিছুটা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, তার চোখে এক ঝলক আশার আলো। জেনারেল ওয়াহিদ হালকা মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, মেজর রাফি। সে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ছদ্মবেশে বর্তমানে শহরের গভীরে মিশে গেছে। তার সততা, তার দক্ষতা এবং তার উপর আমার পূর্ণ আস্থা আছে। কিন্তু স্যার, একজন ছদ্মবেশী অফিসার একাই বিশাল সুসংগঠিত চক্রের বিরুদ্ধে কি করতে পারবে? ব্রিগেডিয়ার রহমান সন্দিহান কণ্ঠে বললেন, তার ভ্রু সামান্য কুঁচকে উঠল। তাদের নেটওয়ার্ক শহরের গভীরে অনেক দূর পর্যন্ত প্রথিত। তাদের ক্ষমতার উৎস অনেক শক্তিশালী। কিছু করার আগে আমাদের ওইসব আস্তানা খুঁজে বের করতে হবে, তারপর আমরা একটা অ্যাকশন নিতে পারবো। আমি জানি ব্রিগেডিয়ার সাহেব। জেনারেল ওয়াহিদ উত্তর দিলেন, তার কণ্ঠস্বরে গভীর উপলব্ধি। কিন্তু রাফি সাধারণ কোনো অফিসার নয়। তার বিশেষ প্রশিক্ষণ, তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ। সে এর আগেও বহু কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করেছে। তাছাড়া এই মুহূর্তে আমাদের কাছে অন্য কোনো কার্যকরী উপায়ও তো নেই। কর্নেল হুদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার দৃষ্টি টেবিলের উপর স্থির। পুলিশ, র্যাব, দেশের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা চেষ্টা করেও এই চক্রের নাগাল পায়নি। তাছাড়া তাদের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই, কোনো সুস্পষ্ট সূত্র নেই। আমার মনে হয় তাদের সোর্স সম্ভবত ভিতরের কেউ,
লেফটেন্যান্ট কর্নেল হাসান একটা অনুমান করলেন, তার চোখে চিন্তার ছায়া। এত নিখুঁতভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো শক্তিশালী অদৃশ্য হাত তাদের আড়াল করছে, তাদের প্রতিটি পদক্ষেপের পূর্বাভাস দিচ্ছে। কর্নেল হাসান, আমার অনুমান উড়িয়ে দেওয়ার মতো নয়। জেনারেল ওয়াহিদ চিন্তিতভাবে বললেন, তার হাতের আঙুলগুলো টেবিলের উপর হালকা চাপ দিচ্ছে। আমাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে ফেলতে হবে। সামান্য ভুল হলেই আমাদের সেই অফিসার মেজর রাফি মারাত্মক বিপদে পড়তে পারে। আমরা কি মেজর রাফির সাথে কোনো সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছি? মেজর খান আবার জানতে চাইলেন, তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। খুব সীমিত। জেনারেল ওয়াহিদ উত্তর দিলেন, তার স্বর কিছুটা নিচু। এই মুহূর্তে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখাটাই তার নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। সে তার নিজস্ব পদ্ধতি এবং নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে। যখন তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য সূত্র আসবে, তখনই সে আমাদের সাথে পূর্ব নির্ধারিত গোপন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবে। কিন্তু স্যার, সেই মূল্যবান সময়টা কখন আসবে? ব্রিগেডিয়ার রহমানের কণ্ঠে গভীর উদ্বেগ। আমরা আর কতক্ষণ এভাবে অন্ধকারে হাতড়ে বেড়াবো? কত নিরীহ মানুষের জীবন এভাবে বিপন্ন হতে দেব? যতক্ষণ না আমাদের কাছে সুস্পষ্ট অকাট্য প্রমাণ আসে। জেনারেল ওয়াহিদ দৃঢ়ভাবে বললেন, তার চোখের দিকে সরাসরি তাকালে তার স্পষ্ট বোঝা যায়। আমাদের কোনো প্রকার আন্দাজ বা অনুমানের উপর ভিত্তি করে কোনো আবেগপ্রবণ পদক্ষেপ নিতে পারি না। তাতে কেবল নিরীহ মানুষের জীবন আরও বেশি বিপন্ন হতে পারে এবং আমাদের সেই অফিসারও হুমকির মুখে পড়বে। তাহলে এই মুহূর্তে আমাদের প্রধান করণীয় কি? কর্নেল হুদা জিজ্ঞাসা করলেন, তার দৃষ্টি জেনারেলের মুখের উপর স্থির। আমাদের অপেক্ষা করতে হবে। জেনারেল ওয়াহিদ শান্ত স্বরে উত্তর দিলেন, কিন্তু তার প্রতিটি শব্দে যেন ইস্পাতের দৃঢ়তা। এবং আমাদের সেই সাহসী অফিসারের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি মেজর রাফি ঠিকই এই অন্ধকার ভেদ করে আলোর পথ খুঁজে বের করবে। কনফারেন্স হলের নিস্তব্ধতা আবারও নেমে এলো, যেন ভারী একটা পাথর বুকের উপর চেপে বসেছে। কর্মকর্তাদের মুখগুলোতে দুশ্চিন্তার ছাপ আরও গাঢ় হলো। রাতের অন্ধকার যেন শুধু ঢাকা শহরের বাইরেই নয়, এই সুরক্ষিত কামরার ভেতরেও এক কালো ছায়া ফেলেছে। আর সেই রহস্যময় ছায়ার গভীরে লুকিয়ে আছে এক ভয়াবহ অমানবিক অপরাধ চক্রের জাল। সেনাবাহিনীর এই উচ্চপদস্থ কর্মকর্তারা অসহায়ভাবে অপেক্ষা করছেন তাদের একমাত্র ক্ষীণ আশা, একজন ছদ্মবেশী মেজর যে একাই লড়ছে এক বিশাল সুসংগঠিত অশুভ শক্তির বিরুদ্ধে। তাদের মনে একটাই চাপা প্রশ্ন, কবে শেষ হবে এই অতলের কান্না? কবে মুক্তি পাবে শহর এই নরকের ভয়াবহ গ্রাস থেকে? উত্তরটা এখনো সুদূর। ঢাকা শহরের রাতের হিমেল বাতাসে কেবলই দীর্ঘশ্বাসের চাপা শব্দ ভেসে বেড়াচ্ছে, যেন কোনো অদৃশ্য বেদনার প্রতিধ্বনি। ঢাকার অভিজাত এলাকার এক অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল, লাইফ কেয়ার সেন্টার। দিনের প্রথম আলো তখনও ভালোভাবে ফোটেনি, কিন্তু হাসপাতালের ভেতরে কর্মচাঞ্চল্য ইতোমধ্যেই তুঙ্গে। লম্বা করিডোরগুলোতে নার্সদের দ্রুত অথচ নীরব পদচারণা, হাতে জরুরি কাগজপত্র বা ঔষধের ট্রে। রিসেপশন ডেস্কে উদ্বিগ্ন স্বজনদের ভিড়, তাদের চোখে মুখে প্রিয়জনদের অসুস্থতার ছাপ। লিফটের আগমন নির্গমন অবিরাম, যেন এক মুহূর্ত নষ্ট করার সময় নেই কারো। এই হট্টগোলের মধ্যেও এক শান্ত স্নিগ্ধ উপস্থিতি ডাক্তার নিতু রহমান। ধনী শিল্পপতি বাবার একমাত্র কন্যা নিতু চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারত, কিন্তু ছোটবেলা থেকেই তার হৃদয় কেঁদেছে অসহায় মানুষের কষ্টে। তাই দামি গাড়ির আরাম ছেড়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের শান্ত জীবন ত্যাগ করে সে বেছে নিয়েছেন মানুষের সেবার কঠিন পথ। আজ ভোরের আলো ফোটার আগেই তার কর্মদিবস শুরু হয়েছে। রাতের দীর্ঘ ডিউটি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার তাগিদ থাকলেও তার পা যেন অন্য কোথাও যেতে চাইছে। সে একে একে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢু মারছে, রোগীদের পাশে বসছে, তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিচ্ছে। পরনে হালকা আকাশি রঙের অ্যাপ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ, যেন এক নীরব সঙ্গী। ক্লান্তির সুস্পষ্ট ছাপ তার উজ্জ্বল চোখে পড়লেও যখন কোনো দুর্বল অসুস্থ রোগীর সাথে কথা বলেন, তখন তার মুখে ফোটে এক আন্তরিক স্নিগ্ধ হাসি। সে হাসি যেন বহু যন্ত্রণা ক্লিষ্ট মনেও এক নতুন আশার সঞ্চার করে। কেমন লাগছে দাদু? নিতু এক প্রবীণ রোগীর পাশে হাঁটু মুড়ে বসলেন। বৃদ্ধের মুখ ব্যথায় কুচকানো, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ভালো না মা, বৃদ্ধ দুর্বল স্বরে বললেন, রাতে ঘুমাতে পারিনি, বুকে খুব চাপ লাগছিল। আমি আপনার ফাইলটা দেখছি। নিতু মনোযোগ সহকারে রোগীর প্রেসক্রিপশন এবং নার্সদের দেওয়া রিপোর্ট দেখলেন।
নার্সকে বলছি এখানে ইনহেলারটা দিতে। আর দুশ্চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তিনি বৃদ্ধের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন। পরের ওয়ার্ডে যাওয়ার পথে করিডোরে তার সাথে দেখা হলো সিনিয়র নার্স সেলিনার সাথে। সেলিনার মুখেও রাতের ক্লান্তির স্পষ্ট রেখা। আপা, আপনি এখনো যাননি? সেলিনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সারা রাত ডিউটি করলেন, এবার তো একটু বিশ্রাম নেওয়া উচিত। আর একটু সেলিনা। নিতু মিষ্টি হেসে উত্তর দিলেন। আরও কয়েকজন রোগীকে দেখে যাই, তাদের সাথে একটু কথা বললে, সাহস দিলে হয়তো মনটা ভালো লাগবে। আপনি সত্যিই অন্যরকম আপা। সেলিনা মুগ্ধ দৃষ্টিতে নিতুর দিকে তাকিয়ে বললেন। নিজের আরামের কথা একদম ভাবেন না। আমার আরাম তো ওনাদের সুস্থতায়। নিতু মৃদু হেসে উত্তর দিলে এবং দ্রুত পায়ে অন্য ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপই যেন সেবার এক নীরব অঙ্গীকার। মেডিকেল কলেজের দিনগুলো থেকে নিতু তার ব্যতিক্রমী মানবিক গুণাবলীর জন্য পরিচিত ছিলেন। ধনী পরিবারের কন্যা হয়েও তার মধ্যে কোনো প্রকার উন্নাসিকতা ছিল না, বরং সাধারণ অসহায় মানুষের প্রতি তার হৃদয়ে ছিল গভীর মমত্ববোধ। প্রায় দেখা যেত কলেজের ক্লাস শেষে শহরের বিভিন্ন বস্তি এলাকায় ছুটে যেত সে, বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিত, গরিব শিশুদের পড়ালেখার খরচ বহন করত। তার এই নিঃস্বার্থ সেবা ভাবনা কলেজের শিক্ষক এবং বন্ধুদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হতো। মেডিকেল কলেজে নিতোর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল রুমা, শ্যামল এবং রাতুল। রুমা ছিল শান্ত, পড়ুয়া এবং অত্যন্ত সংবেদনশীল। শ্যামল ছিল মিশুক, রসিক এবং যে কোনো পরিস্থিতিকে হালকা করে দেখার এক অসাধারণ ক্ষমতা তার ছিল। আর রাতুল মেধাবী ছাত্র হলেও কিছুটা আত্মকেন্দ্রিক এবং উচ্চাকাঙ্ক্ষী। তবে তারা সকলেই নিতুর মানবিক হৃদয় এবং সেবার মানসিকতাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং যে কোনো প্রয়োজনে তার পাশে থাকত। শ্যামল একদিন কলেজের ক্যান্টিনে নিতুর পাশে বসে হেসে বলছিল, দোস্ত, তুই কি সত্যি মানুষ? সকাল থেকে রাত পর্যন্ত এত খাটুনি, তার উপর আবার বস্তিতে গিয়ে ফ্রি চিকিৎসা, তোর এনার্জির সিক্রেটটা কি বলতো? নিতু হেসে উত্তর দিয়েছিল, আরে ইয়ার, এদের মুখে এক চিলতি হাসি দেখলে আমার সব ক্লান্তি উড়ে যায়। তুই একটা ফ্রেশ দাও। রুমা আবেগাপ্লুত হয়ে বলছিল, আমরা সবাই তোর জন্য গর্বিত আর সবসময় তোর পাশে আছি, এটা মনে রাখিস। রাতুল অবশ্য নিতুকে শুধু বন্ধু হিসেবে দেখত না, তার হৃদয়ের গভীরে নিতুর জন্য অন্যরকম এক অনুভূতি ছিল, এক গভীর ভালো লাগা, যা সে কখনোই সাহস করে প্রকাশ করতে পারেনি। বরং নানা কৌশলে সে নিতুকে ইমপ্রেস করার চেষ্টা করত, তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করত। আজও হাসপাতালের ক্যান্টিনে দুপুরের খাবারের সময় রাতুল নিতুর সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। নিতু তার কয়েকজন মহিলা সহকর্মীর সাথে বসে হাসি মুখে গল্প করছিল। তাদের হাসির ঝর্ণাধারা ক্যান্টিনের হালকা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছিল। নিতু! রাতুল কিছুটা ইতস্তত করে এগিয়ে এসে ডাকলো। নিতু মুখ তুলে তাকালো। হ্যাঁ রাতুল, কি ব্যাপার? তুমি আজ দুপুরে একটু ফ্রি আছো? রাতুল কিছুটা নার্ভাস স্বরে জিজ্ঞেস করলো। ভাবছিলাম যদি একসাথে লাঞ্চ করা যেত। তার চোখে একরাশ প্রত্যাশা। নিতু মিষ্টি হেসে উত্তর দিল, সরি রাতুল, আজ আমার একটু তাড়া আছে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে জরুরি একটা মিটিং আছে। তার কণ্ঠে আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু রাতুলের প্রস্তাব প্রত্যাখ্যানের স্পষ্ট ইঙ্গিত ছিল। রাতুলের মুখটা কিছুটা মলিন হলো, হতাশার সুরে বলল, ঠিক আছে। নিতু বলল, তুমি বরং শ্যামল আর রুমার সাথে যাও, ওরা তো ওই দিকেই বসে আড্ডা দিচ্ছে। রাতুল অগত্যা তাদের দিকে এগিয়ে গেল, কিন্তু তার চোখ তখনও নিতুর হাসি মাখা মুখের দিকে স্থির ছিল। নিতু অবশ্য সেদিকে খেয়াল না করে তার সহকর্মীদের সাথে আলোচনায় মগ্ন রইলেন। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল হাসপাতালের নতুন নীতি এবং রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান সংক্রান্ত পরিকল্পনা। এরকম ঘটনা প্রায় ঘটত। রাতুল নানা অজুহাতে নিতুর কাছাকাছি আসার চেষ্টা করত, কখনো দামি বই উপহার দিত, কখনো তার কাজের অকুণ্ঠ প্রশংসা করত, কিন্তু নিতু সব সময় তার আন্তরিকতাকে বন্ধুত্বের দৃষ্টিতেই দেখত। তার মনে অন্য কোনো রোমান্টিক ভাবনা ছিল না। অসহায় দরিদ্র মানুষের সেবা করাই যেন তার জীবনের প্রধান ব্রত। হাসপাতালের বাইরে ইট, কাঠ, লোহার এই বিশাল শহরের অন্য প্রান্তে রাতের অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। বুড়িগঙ্গার তীরে সে পরিত্যক্ত ইটভাটার নীরবতা আজও অক্ষুণ্ণ। রাতের বাতাস ভারী, স্যাঁতস্যাঁতে, যেন কোনো অশুভ কিছুর প্রহর গুনছে। শহরের ঝলমলে আলো, আধুনিক জীবনের কোলাহল এই ইটভাটার নীরবতাকে স্পর্শ করতে পারে না। এখানে অপেক্ষা করছে এক বিভৎস বাস্তবতা, যেখানে মানুষের জীবন মূল্যহীন, অঙ্গপ্রত্যঙ্গ ব্যবসায়িক পণ্যের মতন। শহরের আলোকিত রাস্তায় যখন ধনী ডাক্তার নিতু এবং তার সহকর্মীরা হাসি মুখে নিজেদের কর্মব্যস্ত জীবন নিয়ে আলোচনা করছেন,
তখন সে অন্ধকার ইটভাটায় কোনো অসহায় মানুষের চাপা গোঙানি রাতের নীরবতাকে আরও ভারী করে তুলছে। তাদের আর্তনাদ শহরের কোলাহলে চাপা পড়েছে। তাদের কষ্টের কথা নিতু বা তার বন্ধুদের কানে পৌঁছায় না। তবে এই অন্ধকারের গভীরে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এক নীরব যোদ্ধা, রাফি। ছদ্মবেশে শহরের সাধারণ মানুষের মাঝে মিশে সে খুঁজছে সেই অশুভ শক্তির উৎস, সে অন্ধকার সাম্রাজ্যের ঠিকানা। নিতুর একদিনের সহানুভূতিপূর্ণ আচরণ হয়তো তার মনে এক নতুন আশার সঞ্চার করেছে। হয়তো সে দেবীরূপী নারীর মাধ্যমে সে তার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। শহরের বুকে এক গভীর রহস্য দানা বাঁধছে, এক অমোঘ সংঘাতের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। নিয়তির অদৃশ্য সুতোয় বাঁধা পড়ছেন রাফি এবং নিতু, দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, কিন্তু তাদের পথ হয়তো খুব শীঘ্রই এক বিন্দুতে এসে মিশে যাবে। রাতের ঢাকা অপেক্ষা করছে এক নতুন ভোরের, এক নতুন সত্যের উন্মোচনের। হাসপাতালের কর্মব্যস্ততা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। দিনের আলো পশ্চিমে হেলে পড়তে বিদায়ের ঘণ্টা বাজে। একে একে নিতুর সহকর্মীরা তাকে শুভরাত্রি জানিয়ে যে যার পথের দিকে রওনা হয়। ক্লান্তির ছাপ নিতুর চোখে মুখেও স্পষ্ট। দীর্ঘ একটা দিন মানুষের সেবায় নিয়োজিত থাকার পর শরীরটা যেন আর বইছে না, তবুও এক অদ্ভুত প্রশান্তি তার মনে, যেন দিনের শেষে ভালো কিছু করার তৃপ্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে। তাহলে কাল দেখা হবে নিতু? রুমা বিদায় জানিয়ে হাসি মুখে বলল। হ্যাঁ, সাবধানে যাস। নিতু প্রত্যুত্তরে হাসল। তুইও নিজের খেয়াল রাখিস। শ্যামল কাঁধে হাত রেখে বলল, অবশ্যই। নিতু মাথা নেড়ে সম্মতি জানালো। রাতুল কিছুক্ষণ ইতস্তত করে দাঁড়িয়ে রইল, যেন কিছু বলতে চায়। নিতু জিজ্ঞাসা করল, কিছু বলবে? না, মানে সাবধানে যেও। রাতুল অস্ফুট স্বরে বলল এবং দ্রুত প্রস্থান করল। তাদের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নিতু। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজের গাড়ির দিকে পা বাড়ালো। দিনের শেষে একাকিত্ব যেন তাকে গ্রাস করতে আসছিল। গাড়িটা সে হাসপাতালের পার্কিং লট থেকে বের করে ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে নদীর ধারের নির্জন রাস্তার দিকে চালায়। নদীর পাড়ে কিছুটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, হয়তো দিনের ক্লান্তি দূর করার এটাই ভালো জায়গা। গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে সে কিছুক্ষণ নদীর ঢেউয়ের শব্দ শুনতে থাকে। ভরা পূর্ণিমা না হলেও আকাশের রূপলি চাঁদের আলো নদীর বুকে চিকচিক করছে। এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। স্মার্টফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ সোশ্যাল মিডিয়ায় চোখ বুলায় নিতু। পুরনো বন্ধুদের ছবি দেখে হালকা হাসে, কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না। চারপাশের নীরবতা যেন তার ভেতরের একাকিত্বকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বন্ধ করে সে গাড়ির বাইরে এসে দাঁড়ায়। শীতল বাতাস তার মুখে এসে লাগে, এক অদ্ভুত শান্তি অনুভব করে সে। হঠাৎ ছোপের আড়াল থেকে কয়েকটা ছায়া মূর্তি বেরিয়ে আসে, তাদের হাতে ধারালো অস্ত্র, চোখে হিংস্রতা। নিতু কিছু বুঝে ওঠার আগে তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে ওঠে নিতু। কি চান আপনারা? বেশি কথা বলবি তো মুখ বন্ধ করে দেব চিরদিনের জন্য। একজন ধমক দেয়, তার হাতের ছুরি নিতুর মুখের কাছে ঝলসে ওঠে। নিতু বুঝতে পারে তারা সাধারণ ছিনতাইকারী নয়, তাদের চাহনিতে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সে পালানোর জন্য দৌড় দেয়, কিন্তু তাদের কয়েকজন দ্রুত তার পথ আটকায়। কোথায় যাচ্ছিস? একজন তার হাত ধরে হেঁচকা টানে। নিতু চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তাদের শক্ত হাতের বাঁধন ছাড়ানো তার পক্ষে অসম্ভব। আতঙ্কে তার রক্ত হিম করে দেয়। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটা লোক বেরিয়ে আসে। তার মুভমেন্ট এতটাই দ্রুত যে আক্রমণকারীরাও হতভম্ব হয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে তাদের হাতের অস্ত্র মাটিতে পড়ে যায়। ব্যথায় কুঁকড়ে ওঠে তারা। কি হচ্ছে এখানে? আগন্তুকের কণ্ঠস্বর কঠিন, যেন পাথরের মতো দৃঢ়। আক্রমণকারীরা প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু আগন্তুকের দক্ষতা তাদের ধারণারও বাইরে। একাই সে কয়েকজন সশস্ত্র লোকের সাথে লড়তে থাকে, প্রতিটি আঘাত যেন বজ্রের মতো। নিতু ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য। এই লোকটাকে কোথা থেকে এলো? কিছুক্ষণের মধ্যে আক্রমণকারীরা ধরাশায়ী হয়। কেউ ব্যথায় কাতরাচ্ছে, কেউ নিস্তেজ হয়ে পড়ে আছে। রাতের নীরবতা তাদের গোঙানির শব্দে ভেঙে খান খান। আগন্তুক ধীরে ধীরে নিতুর দিকে এগিয়ে আসে। অন্ধকারেও তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি অনুভব করতে পারে নিতু। আপনি ঠিক আছেন? কণ্ঠস্বরে উদ্বেগের ছোঁয়া। নিতু ভয়ে তখনও কাঁপছে, কোনো কথা বলতে পারছে না। ভয় নেই, আগন্তুক আবার বলে, আমি আছি। ধীরে ধীরে নিতুর ভয় কাটে। সে ভালোভাবে লোকটার মুখের দিকে তাকানোর চেষ্টা করে। আবছা আলোয় তার মুখটা অস্পষ্ট, কিন্তু তার বলিষ্ঠ দেহ এবং আত্মবিশ্বাসী ভঙ্গি নিতুকে কিছুটা সাহস যোগায়। তখনই নিতু তাকে চিনতে পারে। এটা তো সেই ছেলেটা যাকে ওই দিন সে ট্রাফিক পয়েন্টের সামনে টাকা দিয়েছিল। কিন্তু এই ছেলেটা এখানে আর এরকম অবস্থায় কি করে হতে পারে, এটা নিতুকে ভাবাচ্ছিল। আপনি
আপনি কেন? ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করে নিতু। লোকটা কিছুক্ষণ নীরব থাকে, যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। তারপর ধীরে ধীরে বলে, আমার নাম রাফি। রাফি? নামটা নিতুর কাছে অচেনা লাগে না, কোথায় যেন শুনেছে মনে হয়। হ্যাঁ। আপনাকে আমি এর আগেও কোথাও দেখেছি। ওই দিন ট্রাফিক পয়েন্টের সামনে আপনি ভিক্ষা করছিলেন না? রাফি নিজের মাথার চুল ঠিক করে বলল। হ্যাঁ, ওখানে আমি আমার ডিউটি করছিলাম। নিতু চোখ মুখ খুঁজতে লাগলো। ডিউটি করছিলেন মানে ভিক্ষা করা আপনার ডিউটি? রাফি হালকা হেসে বলল, ঠিক তা না, আসলে আমি একজন মেজর, আর্মি অফিসার। নিতু হতভম্ব হয়ে যায়। মেজর? এই লোকটি কিছুক্ষণ আগে ট্রাফিক সিগন্যালে দেখা সে পাগল ভিখারি, তার মনে হাজারটা প্রশ্ন ভিড় করে আসে। মেজর? কিন্তু কিন্তু আমি আপনাকে... নিতু কথা শেষ করতে পারে না। রাফি শান্তভাবে উত্তর দেয়, আমি ছদ্মবেশে ছিলাম। কেন? রাফির মুখের ভাব কিছুটা পরিবর্তিত হলো, তারপর বলল, আসলে আমি একটা সিক্রেট অপারেশনে আছি। নিতু কিছু বলতে যাবে তার আগেই রাফি বলল, এবার এটা জিজ্ঞেস করবেন না কি মিশনে আছি। বলে রাফি গম্ভীর ভাব নিয়ে নিতুর দিকে তাকিয়ে রইল। নিতুর চেহারা দেখে মনে হচ্ছে সে এবার আরও বেশি ভয় পাচ্ছে। পরিবেশ হালকা করার জন্য রাফি ফিক করে হেসে দিয়ে বলল, আরে এত সিরিয়াস হবেন না, আমি আপনাকে কিছুই করছি না। নিতু কয়েকটা ফাঁকা ঢোক গিলে বলল, থ্যাংক ইউ আমাকে সেভ করার জন্য। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমার দায়িত্ব ছিল। নিতু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে বলল, দায়িত্ব? হ্যাঁ, একজন আর্মি অফিসার হিসাবে দেশের প্রত্যেকটা নাগরিককে বাঁচানো আমার দায়িত্ব এবং কর্তব্য। এবার নিতু হালকা হেসে বলল, ও তাই তো। তা আপনি এত রাতে এখানে কি করছিলেন? আসলে সারাদিন কাজ শেষে আমি নিরিবিলি কোনো জায়গায় গিয়ে একটু শান্তি পাই। আজকেও কাজ শেষে আমার সকল কলিগদের বিদায় জানিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আমি বুঝলাম না ওরা কারা আর আমার উপরে এভাবে অ্যাটাক করলো কেন। এরা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের সদস্য। নিতু ভয়ে আতকে উঠে রাফির দিকে তাকালো। হিউম্যান ট্রাফিকিং? হ্যাঁ, গত কয়েক মাস ধরে এদের অত্যাচারে পুরো দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে। এরা মানুষকে ধরে নিয়ে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে পাচার করে দেয়, তাই এদেরকে ধরার জন্য স্পেশাল টাস্ক ফোর্স বানানো হয়েছে। ও আচ্ছা। তা আপনি এখন বাড়িতে যাবেন তো? হ্যাঁ। ঠিক আছে, যান তাহলে। বাই অ্যান্ড গুড নাইট। নিতু হালকা হেসে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয়। রাতের অন্ধকারে এক অবিশ্বাস্য পরিচয় প্রকাশ পায়, এক রহস্যময় ঘটনার সূত্রপাত হয়। রাফি রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকে। নিতুর গাড়ির লাল আলো ক্রমশ দূরে মিলিয়ে যাওয়া পর্যন্ত তার দৃষ্টি স্থির থাকে। বাতাসে নদীর সোঁদা গন্ধ, ঝিঝি পোকার একটানা ডাক, চারপাশে এক নিস্তব্ধতা বিরাজ করছে, যা কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার সম্পূর্ণ বিপরীত। নিতুর ভয়ার্ত মুখ, তার অসহায় চাহানি, দৃশ্যগুলো রাফির মানসপটে বারবার ভেসে ওঠে। একজন সাধারণ নাগরিকের উপর এমন নৃশংস হামলা, শুধু টাকার জন্য একটা জীবন কেড়ে নেওয়ার চেষ্টা, এই চিন্তা রাফির রক্ত গরম করে তোলে। তার চোয়াল শক্ত হয়, মুঠো বন্ধ হাত আরও দৃঢ় হয়। এই শহরের অন্ধকার জগৎকে সব মূলে উৎপাটন করাই এখন তার একমাত্র লক্ষ্য। ধীরে ধীরে রাফি তার আশেপাশের পরিবেশে ফিরে আসে। রাতের নিস্তব্ধতা তাকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দেয়। ছদ্মবেশ তার একমাত্র অস্ত্র। শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা অপরাধীদের বিশ্বাস অর্জন করায় তার প্রথম পদক্ষেপ। আবার সে ভবঘুরের বেশ ধারণ করে। মলিন জামাকাপড় আর এলোমেলো চুলের আড়ালে নিজের আসল পরিচয় লুকিয়ে ফেলে রাফি। পরের কয়েকদিন রাফি শহরের বিভিন্ন অন্ধকার আস্তানায় ঘুরে বেড়ায়। বস্তির নোংরা গলি, পরিত্যক্ত গুদামঘর, রাতের অন্ধকারে জেগে থাকা ছোড়াই মদের ঠেক, কোথাও তার ছদ্মবেশী চোখ বিশ্রাম নেয় না। সে কান পেতে থাকে প্রতিটি ফিসফিসানির জন্য, প্রতিটি সন্দেহজনক কার্যকলাপের উপর তীক্ষ্ণ নজর রাখে। ভাঙা থালা বাসনের শব্দ, মাতালদের অস্পষ্ট বসা, জুয়ার থেকে টাকার ঝনঝনানি, এই শহরের রাতে গভীরে লুকিয়ে থাকা অপরাধের সামান্যতম সূত্রও তার চোখ এড়ায় না। একদিন একটা পুরনো চায়ের দোকানে বসে চা খাচ্ছিল রাফি। দোকানের মালিক বৃদ্ধ, বহু বছর ধরে এই এলাকায় ব্যবসা করছে। তার কানে বহু গোপন কথা এসেছে, বহু অপরাধের সাক্ষী সে। রাফি ধীরে ধীরে তার সাথে আলাপ জমায়, পুরনো দিনের গল্প করে, শহরের হালচাল জানতে চায়। এই শহরে আজকাল বড় গোলাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, রাতে একা রাস্তায় বের হতেও ভয় লাগে। কেন চাচা? রাফি আগ্রহ দেখিয়ে প্রশ্ন করে। শুনেছি নাকি নতুন কোনো দল আইছে, মানুষ ধরিয়া নিয়ে যায়, তারপর আর খোঁজ পাওয়া যায় না।
বৃদ্ধ ফিসফিস করে বলে, আশেপাশে কেউ আছে কি না দেখে নিয়ে। পুলিশ কিছু করে না? পুলিশ? তারা তো নিজেদের পকেট ভরতে ব্যস্ত, গরিবের খবর কে রাখে? বৃদ্ধ হতাশভাবে উত্তর দেয়। এই ধরনের ছোট ছোট কথোপকথনের মাধ্যমে রাফি ধীরে ধীরে শহরের অপরাধ জগতের ভেতরের খবর জানতে চেষ্টা করে। সে বুঝতে পারে এই চক্রটি অত্যন্ত শক্তিশালী এবং তাদের যোগাযোগ অনেক গভীরে প্রথিত। অন্যদিকে কাজী সাহেব তার বিলাসবহুল অফিসে বসে রাতের শহরের দিকে তাকিয়ে থাকেন। তার চোখে মুখে চিন্তার গভীর ছায়া। শহরের নিয়ন্ত্রণ তার হাতে, কিন্তু সম্প্রতি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা তার মনোযোগ এড়ায়নি। খবর পেয়েছেন? হাজী সাহেব তার ডান হাত কাদেরের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন। কাদের সর্বদা তার পাশে থাকে, তার প্রতিটি নির্দেশের অনুগত ভৃত্য। জি হাজি সাহেব। কাদের মাথা নিচু করে উত্তর দেয়। শহরে নাকি নতুন একজন এসছে, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দলের লোকজনের উপর নজর রাখছে। ছদ্মবেশ? হাজী সাহেবের ভুরু কুঁচকে যায়। কে সে? এখনও সঠিকভাবে জানা যায়নি হাজি সাহেব, তবে আমাদের কিছু লোক তাকে সন্দেহ করেছে। একজন ভবে ঘুরে, আবার কখনো সাধারণ দিনমজুরের মতো ঘুরে বেড়ায়। আমাদের লোকেদের উপর নজর রাখছে? হাজী সাহেবের কণ্ঠস্বরে বিরক্তির সুর। এত সাহস তার? আমাদের ধারণা সে হয়তো কোনো গোয়েন্দা সংস্থার লোক। আর কালকে তো মনে হয় আমাদের কিছু লোক তার মুখোমুখি হয়েছে মাল তুলে আনতে গিয়ে। তাদের এমনভাবে পিটিয়েছে তারা সবাই মরে গেছে ওখানে। হাজী সাহেবের চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। কি? জি, তবে এই কাজ কে করেছে আমরা এখনো নিশ্চিত নই হাজি সাহেব। তবে আমাদের লোকেরা বলেছে হামলার সময় একটা লোক হঠাৎ করেই সেখানে এসে হাজির হয়েছিল এবং হামলাকারীদের সাথে লড়াই করছিল। হাজী সাহেব কিছুক্ষণ চুপ করে থাকেন, গভীর চিন্তায় মগ্ন। তারপর ধীরে ধীরে বলেন, তাকে খুঁজে বের করো, কাদের, যে কোনো মূল্যে। যদি সে সত্যি কোনো ঝামেলা পাকাতে আসে তবে তাকে জীবিত রাখার কোনো প্রয়োজন নেই। যেমন আদেশ হাজি সাহেব। কাদের মাথা নিচু করে বলে এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। হাজী সাহেব আবার শহরের আলোয় দিকে তাকান। তার মুখের কঠিন ভাব আরও বাড়ে। একজন ছদ্মবেশী অফিসারের আগমন তার সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে পারে, এই চিন্তা তাকে অস্থির করে তোলে। তার দীর্ঘদিনের গড়ে তোলা এই অন্ধকার জগৎকে রক্ষা করার জন্য তিনি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। কাদের তার দলবলকে একত্রিত করে। শহরের প্রতিটি প্রান্তে, প্রতিটি অলিগলিতে সে ছদ্মবেশী লোকটিকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। তাদের চোখ তীক্ষ্ণ, তাদের হাতে অস্ত্র। শহরের অন্ধকার আরও গভীর হয় এক নতুন শিকারের সন্ধানে। রাফি তখনও তার ছদ্মবেশী শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, গ্যাং সম্পর্কে আরও তথ্য সংগ্রহের আশায়। সে জানে না তার উপর এখন অনেকের নজর। হাজী সাহেবের দল তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে সুযোগের অপেক্ষায়। শহরের বাতাসে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। শিকারীর আনাগোনা আর শিকারের সতর্ক দৃষ্টি এক অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে চলেছে সবকিছু। রাফি কি পারবে তার পরিচয় গোপন রাখতে এবং তার লক্ষ্যে পৌঁছাতে, নাকি হাজী সাহেবের দলের পাতা ফাঁদে পা দেবে সে? সময় এর উত্তর দেবে। রাস্তার ধারে জটলা, উৎসুক জনতার ভিড় ঠেলে রাফি এগিয়ে গেল। তার ছদ্মবেশী চোখ তীক্ষ্ণভাবে চারপাশ পর্যবেক্ষণ করছে। কিছু দূরে কয়েকজন পথশিশু ভয় জড়সড় হয়ে কাঁদছে। তাদের আশেপাশে কয়েকজন রুক্ষ চেহারার লোক দাঁড়িয়ে, যাদের হাতে বাঁশের লাঠি আর ধারালো অস্ত্র। দৃশ্যটা রাফির চেনা। শহরের দুর্বল অসহায় মানুষদের উপর এদের নিয়মিত অত্যাচার। কি হচ্ছে এখানে? রাফি ভিড়ের মধ্য থেকে কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তার কণ্ঠস্বরে কৌতূহল মেশানো। এরা নাকি চাঁদা চাইছে। একজন পথচারী ফিসফিস করে বলল, গরিব বাচ্চাদেরও ছাড়ে না। যা কিছু আছে বের কর। গ্যাংয়ের একজন ধমক দিল, তার হাতের লাঠি শূন্যে ঘুরিয়ে ভয় দেখালো। শিশুদের কান্না আরও বাড়ল। তাদের মলিন জামাকাপড়, ক্ষুধার্ত মুখ রাফির মনে তীব্র ঘৃণার জন্ম দিল। এই নিরীহ প্রাণগুলোর উপর এমন নির্দয় আচরণ সে সহ্য করতে পারছিল না। মুহূর্তের মধ্যে রাফি তার ছদ্মবেশের আড়াল সরিয়ে ফেলল। তার শরীরে টান টান হলো, চোখের তীক্ষ্ণ দৃষ্টি গ্যাংয়ের সদস্যদের উপর স্থির হলো। এসব বন্ধ করো। রাফির কণ্ঠস্বর অপ্রত্যাশিতভাবে কঠিন। ভিড়ের মধ্যে যেন বিদ্যুৎ চমকালো। গ্যাংয়ের সদস্যরা প্রথমে হকচকিয়ে গেল। একজন ভবঘুরে তাদের হুকুম দাড়িকে চ্যালেঞ্জ করছে। তাদের অহংকারে লাগলো। তুই কে রে? গ্যাংয়ের দলনেতা এগিয়ে এসে রাফির দিকে আঙুল তুলল। নিজের চরকায় তেল দে, নইলে। তার কথা শেষ হওয়ার আগেই রাফি বিদ্যুৎ গতিতে তার হাত ধরে হেঁচকা টান দিল। দলনেতা ব্যথায় খুখড়ে মাটিতে পড়ে গেল। বাকি সদস্যরা হতভম্ব হয়ে গেল। এই শীর্ণ চেহারার লোকটার এত সাহস!
এদের ছেড়ে দাও। রাফি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। গ্যাংয়ের সদস্যরা এবার তেড়ে এলো, লাঠি ছুরি যা হাতের কাছে পেল তাই দিয়ে রাফির উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু রাফি প্রশিক্ষিত যোদ্ধা, তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত, প্রতিটি আঘাত লক্ষ্যভেদী। অল্প সময়ের মধ্যে গ্যাংয়ের সদস্যরা ধরাশায়ী হলো, কেউ কাঁদছে, কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে। তবে সংঘর্ষে শিশুরা আঘাত পেয়েছে, একজনের হাত ভেঙেছে, অন্যজনের মাথায় আঘাত লেগে রক্ত ঝরছে। রাফির মন খারাপ হয়ে গেল, তাদের বাঁচাতে গিয়েও পুরোপুরি রক্ষা করতে পারল না। ঠিক সেই সময় অপ্রত্যাশিতভাবে একটা কালো রঙের গাড়ি এসে থামল। গাড়ির পেছনের দরজা খুলে নামলেন নিতু। আজ তার হাসপাতালের ডিউটি ছিল, আর এই পথটা ধরেই সে যাচ্ছিল। রাস্তার ভিড় আর আহত শিশুদের কান্না দেখে সে গাড়ি থামাতে বাধ্য হলো। কি হয়েছে এখানে? নিতু এগিয়ে এসে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন, তার চোখে মুখে উৎকণ্ঠা। আশেপাশের লোকজন ঘটনা খুলে বলল। নিতু আহত শিশুদের দিকে তাকালেন, তাদের অসহায় মুখ, যন্ত্রণা কাতর চাহনি তার হৃদয় ব্যথিত করে তুলল। এদের হাসপাতালে নিয়ে যেতে হবে। নিতু দ্রুত সিদ্ধান্ত নিলেন। আপনারা এদের ধরুন, আমার গাড়িতে তুলি। রাফি নীরবে দাঁড়িয়ে দেখল। নিতুর মুখের সহানুভূতি, শিশুদের প্রতি তার মমত্ববোধ তার মনে এক গভীর শ্রদ্ধা জন্ম দিল। নিতু এবং কয়েকজন পথচারীর সহায়তায় আহত শিশুদের গাড়িতে তোলা হলো। নিতু রাফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনিও আসুন। রাফি প্রথমে ইতস্তত করল, তার ছদ্মবেশ বজায় রাখার কথা ভাবল, কিন্তু শিশুদের কষ্টের কাছে তার দ্বিধা পরাজিত হলো। সে নীরবে গাড়ির পেছনের সিটে বসল। গাড়ির দ্রুত হাসপাতালের দিকে রওনা হলো। পেছনের সিটে আহত শিশুরা ব্যথায় কাতরাচ্ছে, নিতু তাদের সান্ত্বনা দিচ্ছে। রাফি নীরবে তাদের দিকে তাকিয়ে থাকে, একদিকে সমাজের অন্ধকার দিক, অন্যদিকে এক দেবীর তুল্য নারীর সহানুভূতি। এই দুই বিপরীত চিত্র তার মনে গভীর দাগ কাটে। হাসপাতালে পৌঁছে নিতু দ্রুত আহত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করলেন। তাদের ক্ষত পরিষ্কার করা হলো, ভাঙা হাতে ব্যান্ডেজ করা হলো। নিতু নিজে তাদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে সাহস জোগাচ্ছিল। রাফি দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, তার মনে কৃতজ্ঞতা এবং বিস্ময়ের মিশ্রণ। এই শহরে এখনও এমন মানুষ আছে যারা নিজের আরামের কথা না ভেবে অন্যের কষ্ট লাঘবে ছুটে আসে। চিকিৎসা শেষ হওয়ার পর নিতু রাফির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এরা এখন বিপদমুক্ত, আপনাকে ধন্যবাদ। রাফি সামান্য মাথা নত করল। আমার কর্তব্য ছিল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হাসপাতালের এক নার্স এসে নিতুকে জরুরি বিভাগে ডাকল। নিতু ব্যস্ত হয়ে চলে গেল। রাফির পরিচয় অসমাপ্ত রয়ে গেল। রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। আজকের ঘটনা তার মনে এক নতুন চিন্তার জন্ম দিয়েছে। নিতু এ শহরের আলো অন্ধকারে এক ব্যতিক্রম। হাসপাতালের কেবিনে মৃদু আলো জ্বলছে, আহত শিশুরা গভীর ঘুমে আচ্ছন্ন, তাদের ছোট ছোট মুখগুলোতে ক্লান্তির ছাপ স্পষ্ট। কেবিনের এক কোণে চেয়ারে বসে আনমনে বাইরের দিকে তাকিয়েছিল নিতু। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা এখনও তার মন থেকে পুরোপুরি যায়নি। সে ভয়াবহ আক্রমণ আর তারপর অপ্রত্যাশিতভাবে এক আগন্তুকের আবির্ভাব, সব কিছু যেন এক দুঃস্বপ্নের মতো। হঠাৎ দরজায় মৃদু নক করার শব্দ। নিতু মুখ ফিরিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে রাফি, তার চোখে কৃতজ্ঞতা এবং কিছুটা দ্বিধা মেশানো দৃষ্টি। রাফি ধীর কণ্ঠে বলল, আসতে পারি? হ্যাঁ, আসুন। নিতু সামান্য হেসে উত্তর দিল। রাফি ঘরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করলো এবং একটা চেয়ার টেনে নিতুর মুখোমুখি বসলো। কিছুক্ষণ ঘরটিতে নীরবতা বিরাজ করলো, যেন দুজনে নিজেদের ভাবনা গুছিয়ে নিচ্ছে। অবশেষে রাফি নীরবতা ভাঙল। ধন্যবাদ, আজ আপনি না থাকলে। নিতু মৃদু হেসে বলল, এটা আমার কর্তব্য ছিল, একজন ডাক্তার হিসেবে আমি তো সেটাই করব। শুধু ডাক্তার হিসেবে নয়, আপনার মধ্যে অন্য কিছু আছে যা আমি আগে খুব কম দেখেছি। নিতু সামান্য লজ্জিত হলো। আপনি খুব বেশি বলছেন। না। রাফি মাথা নাড়ল। আমি যা অনুভব করছি তাই বলছি। রাস্তায় ওই বাচ্চাদের জন্য আপনার উদ্বেগ, তাদের হাসপাতালে নিয়ে আসা, সব কিছু অসাধারণ। কত ডাক্তারই তো রোজ রাস্তা দিয়ে পারাপার করে, তাদের সবার চোখে এই শিশুদের দুর্দশা পড়ে, কিন্তু তারা কেউ এগিয়ে আসে না। কিন্তু আপনি এসেছেন কেন? নিতু দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা খুব অসহায়। আমার মনে হয় যারা দুর্বল তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আর তাছাড়া। নিতু একটু থামলো, তাকে থামতে দেখে রাফি বলল, তাছাড়া কি? আমার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। যখন আমার খুব ছোট বয়স তখন মা মারা যান। বাবা ছিলেন একজন ব্যবসায়ী, সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। আমার বড় হওয়াটা প্রায় একই। রাফি নীরবে নিতুর কথা শুনছিল, তার চোখে গভীর সহানুভূতি। নিতু আবার বলতে শুরু করলো, বাড়িতে কাজের লোক ছিল, অভাব ছিল না কোনো কিছুর।
কিন্তু সেই আপন মানুষের অভাবটা সবসময় অনুভব করেছি। হয়তো সেই একাকিত্ব থেকেই আমার মধ্যে একটা বোধ তৈরি হয়েছিল, যারা অসহায় তাদের কষ্টটা আমি বুঝি। তাদের সাহায্য করতে পারলে আমি যে আমার সেই ছোটবেলার কষ্টটাকে কিছুটা লাঘব করতে পারি। আর আপনার সমাজ সেবার প্রতি আগ্রহ? রাফি জানতে চাইল। নিতু মৃদু হেসে উত্তর দিল, সেটাও বোধ হয় ওখান থেকে, যখন দেখলাম অনেক মানুষ সামান্য সাহায্য পেলেই তাদের জীবনটা একটু ভালো হতে পারে, তখন আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমার মনে হয় আমার যা আছে তা যদি অন্যের উপকারে লাগে, সেটাই সবচেয়ে বড় পাওয়া। রাফি মুগ্ধ হয়ে নিতুর কথা শুনছিল। এই সুন্দরী ধনী মেয়েটির ভিতরে এত গভীর মানবিকতা লুকিয়ে আছে তা সে ভাবতেও পারেনি। তার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করল রাফি। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। আপনার মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে। আপনিও তো কম নন। নিতু হাসি মুখে উত্তর দিল, রাস্তায় একটা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলেন, আর যখন বিপদ দেখলেন তখন একেবারে সুপারম্যানের মতো এসে হাজির হলেন। রাফিও হেসে ফেলল, বলল, আসলে আমার একটা বিশেষ কাজ আছে এখানে। রাফি কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে দ্বিধা, তার আসল পরিচয় কি এখন বলা উচিত। কিন্তু নিতুর আন্তরিকতা এবং তার প্রতি তৈরি হওয়া বন্ধুত্বের অনুভূতি তাকে সত্যিটা বলার সাহস জোগাল। এরপর রাফি তার মিশনের কিছুটা অংশ নিতুকে খুলে বলল শহরে ছড়িয়ে পড়া মানব পাচার চক্র এবং তাদের নৃশংস কার্যকলাপের কথা। নিতু মনোযোগ দিয়ে সব শুনল। তার মুখ ক্রমশ কঠিন হয়ে উঠল। এটা তো ভয়াবহ ব্যাপার। নিতু আটকে উঠল। এরা এত নিষ্ঠুর হতে পারে? হ্যাঁ। রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর এদের থামানো খুবই জরুরি। তাদের মধ্যে দীর্ঘ আলোচনা চলল। নিতু তার হাসপাতালের অভিজ্ঞতা এবং শহরের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের কষ্টের কথা রাফিকে জানালো। রাফি তার তদন্তের অগ্রগতি এবং তার সন্দেহের কথা নিতুকে বলল। ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হলো। এরপর থেকে রাফি আর নিতুর মধ্যে বন্ধুত্বের সূচনা হলো। রাফি যখনই সুযোগ পেত নিতুর সাথে দেখা করত। তারা শহরের বিভিন্ন মনোরম স্থানে একসাথে সময় কাটাতো, লেক পাড়ে হেঁটে বেড়াতো, পুরনো কফি শপে বসে গল্প করত, সন্ধ্যায় নদীর ধারে সূর্যাস্ত দেখত। একে অপরের সান্নিধ্যে তারা শান্তি অনুভব করত, যেন দুজনের মনের মধ্যে কোথাও এক গভীর সংযোগ তৈরি হয়েছে। তাদের কথোপকথনে জীবনের নানা দিক উঠে আসতো, স্বপ্ন, আশা, হতাশা, সমাজের নানান সমস্যা। রাফি নিতুর প্রজ্ঞা, তার সংবেদনশীলতা এবং মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হতো। আর নিতু রাফির সাহস, তার কর্তব্য পরায়ণতা এবং তার ভেতরের সেই চাপা কষ্ট অনুভব করতে পারত। একদিন লেকের ধারে বসে তারা দুজন চুপচাপ সূর্যাস্ত দেখছিল। চারপাশের শান্ত পরিবেশ তাদের মনের গভীরে শান্তি এনে দিয়েছিল। নীরবতা ভেঙে নিতু বলল, তোমার কাজ কত দূর? এই চলছে খোঁজাখুঁজি। জানো, আমার মনে হয় আমাদের দেখা হওয়াটা কোনো কাকতালীয় নয়। রাফি তার দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, হয়তো কোনো বড় উদ্দেশ্যই আমাদের একসাথে পথ চলতে হবে। তাদের চোখে চোখ পড়ল। সেই নীরব চাহনিতে যেন এক গভীর অঙ্গীকার লুকিয়েছিল, একসাথে লড়ে যাওয়ার, একে অপরের পাশে থাকার। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হতে শুরু করলো। এক নতুন সম্পর্কের সূচনা হলো, যা হয়তো তাদের দুজনের জীবনকে বদলে দেবে। শহরের কোলাহল থেকে দূরে সবুজ ঘাসে ঢাকা এক শান্ত পার্ক। নানা রঙের ফুলে সেজে উঠেছে বাগান। প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে আপন মনে। সকালের মিষ্টি রোদ গাছের পাতা ভেদ করে এসে পড়ছে মাটিতে। এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এই স্নিগ্ধ পরিবেশে একটা গাছের ছায়ায় পাশাপাশি বসেছিল রাফি ও নিতু। তাদের চোখে মুখে নির্মল হাসি, যেন শহরের সব ক্লান্তি আর দুশ্চিন্তা তারা এই প্রকৃতির কাছে জমা রেখে গেছে। তাদের মধ্যে কোনো কথা ছিল না, নীরবতায় যেন তাদের মনের ভাব প্রকাশ করছিল। রাফি আনমনে ঘাস ছিঁড়ছিল আর নিতু আকাশের দিকে তাকিয়ে মেঘের ভেলা দেখছিল। কিছুক্ষণ আগে তারা একটা কফি শপে বসে দীর্ঘক্ষণ গল্প করেছে, নিজেদের স্বপ্ন আর ভবিষ্যতের কথা ভাগ করে নিয়েছে। তাদের বন্ধুত্বও এখন এক নতুন রূপ নিচ্ছে। একে অন্যের প্রতি এক গভীর টান অনুভব করতে শুরু করেছে তারা। হঠাৎ শান্ত পরিবেশটা ভেঙে গেল। ঝোপের আড়াল থেকে কয়েকজন লোক দ্রুত তাদের দিকে এগিয়ে এলো। তাদের হাতে ধারালো অস্ত্র, চোখে হিংস্রতা। রাফি মুহূর্তে সতর্ক হয়ে গেল। এই মুখগুলো তার চেনা, শহরের সে অন্ধকার জগতের কীট। কে চান আপনারা? রাফির কণ্ঠস্বর কঠিন, তার শরীর মুহূর্তেই যুদ্ধের জন্য প্রস্তুত। আক্রমণকারীরা কোনো উত্তর দিল না, তাদের চোখে মুখে কেবল শিকার ধরার অদম্য আকাঙ্ক্ষা। তারা দ্রুত রাফি ও নিতুকে ঘিরে ফেলল। নিতু, তুমি আমার পিছনে থাকো। রাফি দ্রুত নিতুকে নিজের আড়াল করে দাঁড়ালো। নিতু ভয় কাঁপছিল, কিন্তু রাফির আত্মবিশ্বাস দেখে কিছুটা সাহস পেল। সে নীরবে রাফির পিছনে সরে গেল।
আক্রমণকারীরা একসাথে ঝাঁপিয়ে পড়ল রাফির উপর। তাদের হাতে চকচক করছে ছুরি আর লোহার রড। রাফি একা হলেও ভয় পেল না। তার প্রশিক্ষণ, তার দক্ষতায় পরিস্থিতিতে বহুবার তার জীবন বাঁচিয়েছে। বিদ্যুৎ গতিতে সে প্রথম আক্রমণকারীকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর ক্ষিপ্র হাতে দ্বিতীয় জনের হাত থেকে ছুরি কেড়ে নিল। পার্কের শান্ত পরিবেশ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। রাফি যেন একাই একদল শত্রুর মোকাবিলা করছে। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত, প্রতিটি আঘাত লক্ষ্যভেদী। আক্রমণকারীরা সংখ্যায় বেশি হলেও রাফির ক্ষিপ্রতা আর শক্তির সামনে তারা দাঁড়াতে পারছিল না। নিতু ভয়ে আর্তনাদ করে উঠল। সে দেখছিল রাফি তার জন্য একা লড়াই করছে, নিজের জীবন বিপন্ন করছে। তার মনে রাফির জন্য গভীর কৃতজ্ঞতা এবং একই সাথে চরম উদ্বেগ। রাফি একের পর এক আক্রমণকারীকে ধরাশায়ী করছে। তাদের আর্তনাদে পার্কের নীরবতা ভেঙে যাচ্ছে, কিন্তু শত্রুরাও নাছোড়বান্দা। হঠাৎ একজনের হাতে থাকা ছোট্ট আগ্নেয়াস্ত্র গর্জে উঠল। নিতু চিৎকার করে উঠল। রাফি রাফি দ্রুত ঘুরে নিতুকে আড়াল করার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দুটো গুলি তার বুকে এসে লেগেছে। তীব্র ব্যথায় তার শরীর কেঁপে উঠল। মুখ থেকে হালকা গোঙানির শব্দ বের হলো। আক্রমণকারীরা সুযোগ বুঝে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। পার্ক আবার শান্ত হয়ে গেল। কেবল রাফির রক্তাক্ত দেহ আর নিতুর কান্নার শব্দ সেই নীরবতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল। নিতু দ্রুত রাফির কাছে ছুটে গেল। তার বুক থেকে রক্ত ঝরছে, তার মুখ ব্যথায় কুঁচকে গেছে। নিতুর হাত কাঁপছিল, তার চোখে জল। রাফি, রাফি চোখ খোলো। নিতু আকুলভাবে ডাকতে লাগলো। রাফি ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি দুর্বল, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা হাসি। আমি ঠিক আছি। রাফির কণ্ঠস্বর ক্ষীণ। না, তুমি ঠিক নেই। নিতু কাঁদতে কাঁদতে বলল, তোমার রক্ত ঝরছে, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। না। রাফি দুর্বলভাবে মাথা নাড়ল। হাসপাতালে না। কিন্তু কেন? নিতু হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, আমার পরিচয়। রাফির কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে এলো। কেউ জানতে পারবে না। নিতু বুঝতে পারল রাফি তার গোপন পরিচয় প্রকাশ করতে চাইছে না, কিন্তু তার জীবন এখন বিপন্ন। কিন্তু তোমার চিকিৎসা দরকার, প্লিজ আমার সাথে চলো। রাফি কিছুক্ষণ নিতুর মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে গভীর বিশ্বাস দেখতে পেল। ঠিক আছে। রাফি দুর্বলভাবে বলল, কিন্তু আমার বাড়িতে চলো। নিতু আর দ্বিধা করল না। সে সাবধানে রাফিকে ধরে তোলার চেষ্টা করলো। তার শরীরে তখনও তীব্র ব্যথা, কিন্তু নিতুর স্পর্শে সে কিছুটা শক্তি পেল। ধীরে ধীরে কষ্টে ভর করে নিতু রাফিকে তার গাড়ির দিকে নিয়ে গেল। পার্কের শান্ত পরিবেশ রক্ত আর কান্নার দাগে কলুষিত হলো। এক অপ্রত্যাশিত হামলায় তাদের সুন্দর মুহূর্ত ভেঙে গেল, আর রাফির গোপন পরিচয় এক নতুন সংকটের সৃষ্টি করলো। এখন নিতুর একটাই লক্ষ্য, রাফির জীবন বাঁচানো, যে কোনো মূল্যে। রাফির অস্ফুট অনুরোধ নিতুর মনে দ্বিধা জাগালো না। এক মুহূর্ত নষ্ট না করে সে সাবধানে রাফিকে ধরে তুলল। রাফির মুখ ব্যথায় কুঁচকে ছিল, প্রতি শ্বাস যেন এক কঠিন যন্ত্রণার বহিঃপ্রকাশ। তার বুকের ভেজা অংশ ক্রমশ বাড়ছিল, রক্তে নিতুর হাত ভিজে যাচ্ছিল। নিতু ফিসফিস করে বলল, ধীরে ধীরে। নিতু ফিসফিস করে বলল, নিজের ভেতরের ভয় আর অস্থিরতাকে চাপা দিয়ে। রাফি দুর্বলভাবে মাথা নাড়ল। তার চোখের পাতা বার কয়েক বন্ধ হয়ে আবার খুলল। নিতু কোনো মতে রাফিকে ধরে তার গাড়ির পেছনের সিটে বসালো। রাফির শরীর তখনও কাঁপছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। নিতু দ্রুত ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তার হাত কাঁপছিল, কিন্তু তার মন স্থির। এই মুহূর্তে হাসপাতালে যাওয়া নিরাপদ নয়। রাফির গোপন পরিচয়ে ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। তাকে এমন কোথাও নিয়ে যেতে হবে যেখানে তার চিকিৎসা হবে, অথচ কেউ তার আসল পরিচয় জানতে পারবে না। নিজের বাড়ি এই মুহূর্তে সেটাই সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হলো নিতুর। দ্রুত গতিতে গাড়ি চালালো নিতু। শহরের রাতের রাস্তাগুলো ফাঁকা, যেন তাদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা, শুধু রাফির চাপা ঘোঙানির শব্দ আর নিতুর দ্রুত শ্বাস প্রশ্বাসের আওয়াজ। নিতু বারবার পিছনের আয়নায় রাফির দিকে তাকাচ্ছিল। তার মুখ ক্রমশ বিবর্ণ হচ্ছে, যেন শরীরের শেষ রক্তবিন্দুটিও বেরিয়ে যাচ্ছে। আরেকটু। নিতু মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। তার মনে একটাই চিন্তা, যে কোনো মূল্যে রাফির জীবন বাঁচাতে হবে। কিছুক্ষণের মধ্যে নিতু তার অভিজাত অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। চারপাশে নীরবতা এবং নিরাপত্তা তাকে কিছুটা আশ্বস্ত করলো। এখানে তাদের বিরক্ত করার কেউ নেই। সাবধানে নিতু রাফিকে ধরে গাড়ি থেকে নামালো। রাফির পক্ষে দাঁড়ানোটাও কঠিন ছিল, তার পা টলমল করছিল। নিতু তার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে গেল। লিফট ধরে তারা দ্রুত নিজের ফ্ল্যাটে পৌঁছালো। ফ্ল্যাটের দরজা খুলে নিতু সাবধানে রাফিকে সোফার উপর শুয়ে দিল। রাফির জামা রক্তে ভিজে একাকার, বুকের দুটো গুলির ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছে। নিতুর হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল।
একজন ডাক্তার হিসেবে এই মুহূর্তে ভয় পেলে চলবে না, দ্রুত কিছু করতে হবে। আমি আসছি। নিতু দ্রুত বাথরুমে গেল এবং গরম জল, তোয়ালে এবং তার মেডিকেল কিট নিয়ে ফিরে এলো। রাফি তখনও সোফায় নিস্তেজভাবে পড়েছিল, তার চোখ বন্ধ। নিতু সাবধানে তার জামা কাটলো এবং ক্ষতস্থান পরিষ্কার করতে শুরু করলো। রক্ত জমাট বাঁধতে শুরু করেছে, কিন্তু এখনও বিপদ পুরোপুরি কাটেনি। রাফি, নিতু আলতো করে তার গালে হাত রাখলো। চোখ খুলুন। ধীরে ধীরে রাফি চোখ খুলল। তার দৃষ্টি দুর্বল, কিন্তু নিতুকে দেখে যেন কিছুটা আশ্বস্ত হলো। ব্যথা করছে? নিতু কোমল স্বরে জিজ্ঞাসা করলো। রাফি দুর্বলভাবে মাথা নাড়ল। নিতু ক্ষতস্থানে ভালোভাবে পরীক্ষা করলো। গুলি খুব বেশি গভীরে প্রবেশ করেনি, তবে রক্তক্ষরণ বন্ধ করা জরুরি। তার মনে ভয় ছিল যদি কোনো রক্তনালী ছিঁড়ে গিয়ে থাকে। যা যা লাগবে আমি নিয়ে আসছি। নিতু দ্রুত উঠল এবং অন্য ঘরে গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র ও সরঞ্জাম নিয়ে এলো। এই মুহূর্তে নিতু একজন ডাক্তার ছাড়া আর কিছুই নয়। তার ব্যক্তিগত ভয়, রাফির পরিচয় সব কিছু সে ভুলে গেছে। তার একটাই লক্ষ্য ওই মানুষটার জীবন বাঁচানো। সাবধানে নিতু রাফির ক্ষত পরিষ্কার করলো এবং অ্যান্টিসেপটিক লাগালো। তারপর ধীরে ধীরে নিজের নার্সিংয়ের জ্ঞান কাজে লাগিয়ে সে ক্ষত থেকে বুলেট বের করার চেষ্টা করলো। কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সামান্য ভুল হলেই রাফির অবস্থা আরও খারাপ হতে পারত। কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে নিতু সফল হলো। তার হাতে বেরিয়ে এলো দুটো রক্তমাখা বুলেট। ক্লান্তিতে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার চোখে ছিল বিজয়ের আলো। ক্ষতস্থান ব্যান্ডেজ করে নিতু রাফির কপালে হাত রাখল। শরীর এখনও উত্তপ্ত, কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এখন প্রয়োজন সম্পূর্ণ বিশ্রাম এবং সঠিক পরিচর্যা। রাফি দুর্বলভাবে নিতুর দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতার ভাষা। ধন্যবাদ। রাফির কণ্ঠস্বর ক্ষীণ, প্রায় শোনা যায় না। এখন চুপ করে থাকুন। নিতু মৃদু হেসে বলল, সব ঠিক হয়ে যাবে। রাফি চোখ বন্ধ করল। নিতু তার পাশে বসে রইল, তার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল। রাতের অন্ধকার ক্রমশ বাড়ছিল, আর নিতুর অ্যাপার্টমেন্টের নীরবতায় এক অসম লড়াই চলছিল। এক ডাক্তার তার রোগীর জীবন বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে, আর এক আহত সৈনিক তার গোপন পরিচয় রক্ষার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাইরে শহরের আলো ঝলমলে করলেও এই ফ্ল্যাটের ভেতরে এক গভীর অনিশ্চয়তা বিরাজ করছিল। পরের কয়েকদিন নিতুর অ্যাপার্টমেন্ট যেন এক অন্য ভুবনে পরিণত হলো। শহরের কোলাহল থেকে দূরে নিভৃত শান্ত পরিবেশ, শুধু দুজন মানুষ, একজন জীবন রক্ষার কঠিন সংগ্রামে লিপ্ত, অন্যজন সেই সংগ্রামে সর্বক্ষণ পাশে থেকে সাহস ও সেবা যোগাচ্ছে। রাফির শারীরিক দুর্বলতা ধীরে ধীরে কমতে শুরু করলো, কিন্তু তার মুখের ক্লান্তির ছাপ তখনও স্পষ্ট। নিতু এক মুহূর্তের জন্য তার কাছ থেকে দূরে থাকেনি। রাতের পর রাত জেগে তার পাশে বসে থেকেছে, নিজের হাতে খাইয়েছে, নিয়মিত ওষুধ দিয়েছে, আর গভীর মমতায় তার কপালে হাত বুলিয়ে দিয়েছে। দিনের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করত, নিতু রাফির পাশে এসে বসত। তারা দুজন চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকত। সেই নীরবতাও যেন হাজার কথার চেয়ে বেশি গভীর ছিল। রাফির চোখে কৃতজ্ঞতার ঝিলিক, আর নিতু চোখের গভীরে ভালোবাসার প্রতিচ্ছবি। এক সকালে রাফি দুর্বল কণ্ঠে বলল, তোমাকে অনেক ডিস্টার্ব করছে, তাই জন্য আমি। নিতু তার হাত দিয়ে আলতো করে মেরে বলল, চুপ করো, এখন শুধু নিজে সুস্থ হওয়ার কথা ভাবো। কিন্তু তুমি এত কষ্ট করছো আমার জন্য, তোমার নিজেরও তো ডিউটি আছে। নিতু রাফির চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, আমার এখন একটাই ডিউটি, এবং সেটা হলো তোমাকে সুস্থ করে তোলা। আর আমি আমার ডিউটি খুব ভালোভাবে পালন করতে জানি। রাফি কিছুক্ষণ নিতুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কৃতজ্ঞতা এবং ভালোবাসার এক গভীর আলো জ্বলে উঠল। ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন বাড়তে লাগলো। নিতু তার ফেলে আসা দিনের কথা বলতো, তার ছোটবেলা, তার স্বপ্ন, তার সমাজ সেবার প্রতি আগ্রহের কারণ। রাফিও তার জীবনের কিছু কঠিন মুহূর্তের কথা নিতুর সাথে ভাগ করে নিত। সেনাবাহিনীর ট্রেনিং, দেশের জন্য লড়াই, আর সেই গোপন মিশনের ভয়াবহতা। একে অপরের জীবনের গল্প শুনতে শুনতে তারা আরও কাছে এলো। তাদের মধ্যে এক অদৃশ্য আত্মার বন্ধন তৈরি হলো। একদিন সন্ধ্যায় নিতু রাফির পছন্দের খাবার রান্না করলো। দুর্বল শরীরেও রাফির মুখে হাসি ফুটল সেই খাবার দেখে। অনেক দিন পর এত ভালো কিছু খেলাম। নিতু হেসে উত্তর দিল, আশা করি খুব শীঘ্রই তুমি আগের মতো সব খাবার ইচ্ছে মতো খেতে পারবে। খাওয়ার পর তারা দুজন বেলকনিতে এসে বসলো। রাতের আকাশ অজস্র তারা মিটমিট করে জ্বলছে। শহরের আলো দূরে আবছা দেখাচ্ছে। নীরবতা ভেঙে রাফি বলল, এই শহরটা অনেক অন্ধকার, তাই না? হ্যাঁ। নিতু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু কিছু আলো এখনো আছে। রাফি নিতুর দিকে তাকালো। যেমন তুমি? নিতু সামান্য লজ্জিত হলো, কিন্তু তার ঠোঁটেও এক মৃদু হাসি দেখা গেল। কয়েকদিন পর রাফির শারীরিক অবস্থার আরও উন্নতি ঘটল।
সে এখন বিছানা ছেড়ে উঠে বসতে পারে, এমনকি ধীরে ধীরে হাঁটতেও পারে। এই সময়টা নিতু তার অফিসের ছুটি বাড়িয়ে নিয়েছিল। রাফির সেবায় কোনো ত্রুটি রাখতে চায়নি। একদিন দুপুরে রাফি জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। নিতু হাতে কফির মগ নিয়ে তার পাশে এসে দাঁড়ালো। নিতু জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? অনেক ভালো। তোমার সেবা আমার শরীরে নতুন জীবন এনে দিয়েছে। শুনে খুব ভালো লাগলো। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর রাফি ধীরে ধীরে নিতুর দিকে তাকালো। তার চোখে গভীর আবেগ। নিতু, রাফির কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। তুমি আমার জন্য যা করেছো তা আমি কোনোদিনও ভুলব না। তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, আমার মনে নতুন করে বাঁচার আশা জাগিয়েছো। নিতু রাফির হাত ধরল। আমাদের মধ্যে কোনো ধন্যবাদ বা কৃতজ্ঞতার কথা থাকতে পারে না। কিন্তু আমি তোমাকে। রাফি থেমে গেল, তার চোখে ভালোবাসার স্পষ্ট ইঙ্গিত। নিতু তার মুখের দিকে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। হ্যাঁ। নিতু অস্ফুট স্বরে বলল। রাফি সাহস করে নিতুর অন্য হাতটাও ধরল। আমি তোমাকে ভালোবাসি নিতু। নিতুর চোখ জলে ভরে উঠল। এই কথাগুলো শোনার জন্য যেন তার হৃদয় এতদিন অপেক্ষা করছিল। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। নিতুকে চুপ করে থাকতে দেখে রাফি আবার বলল, তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি। বন্ধু কথাটা শুনে নিতুর মনটা যেন আরো হালকা অন্ধকারে ঢেকে গেল। সে মলিন হেসে বলল, আমিও। তারা দুজন কিছুক্ষণ নীরব আলিঙ্গনে আবদ্ধ রইল। সেই মুহূর্তে সময়ের গতি যেন থেমে গিয়েছিল। শুধু দুটো হৃদয়ের স্পন্দন একাকার হয়ে মিশে গিয়েছিল। যদিও রাফি তাকে বন্ধু হিসেবে জড়িয়ে ধরেছে, তাও নিতুর মনে যেন একটা ভালো লাগার সৃষ্টি করলো। পরের কয়েকদিন তাদের ভালোবাসার রঙে রাঙিয়ে উঠল। তারা একে অপরের সাথে তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করত। রাফি তার মিশনের কথা নিতুকে আরও বিস্তারিতভাবে জানালো। তার ভয় আর উদ্বেগের কথা ভাগ করে নিল। নিতু তাকে সাহস জোগালো, তার পাশে থাকার অঙ্গীকার করল। একদিন রাতে যখন তার বেলকনিতে বসে রাতের আকাশ দেখছিল, রাফি বলল, আমার মনে হয় আমাদের আবার সেই পার্কে যাওয়া উচিত। নিতু তার দিকে তাকিয়ে হাসলো। যেখানে তুমি গুলি খেয়েছিলে? হ্যাঁ, যেখানে আমার জীবন নতুন করে শুরু হয়েছিল। তারা দুজন একে অপরের হাত ধরে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের মধ্যে ভালোবাসার এক গভীর অটুট বন্ধন তৈরি হয়েছে, যা হয়তো তাদের জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সে নীরব রাতে তাদের ভালোবাসা যেন তারার আলোর মতোই উজ্জ্বল আর অনন্ত মনে হচ্ছিল। কয়েক সপ্তাহ পরের চিত্র। নিতুর অ্যাপার্টমেন্টে এখন অনেকটাই স্বাভাবিকতা ফিরে এসেছে। রাফির শরীরে গুলির ক্ষত প্রায় শুকিয়ে গেছে, দুর্বলতাও কেটেছে অনেকটা। বিছানায় বন্দি দিনগুলোর অবসান ঘটিয়ে সে এখন আগের মতোই সক্রিয়। তবে তার চোখে মুখে এখন একটা নতুন দৃঢ়তা, একটা স্থির সংকল্প, যে কোনো মূল্যে তার অসমাপ্ত মিশন শেষ করার। নিতু তার পাশে ছায়ার মতন। তাদের ভালোবাসার বন্ধন এখন আরও গভীর, আরও শক্তিশালী। আমি আজ বের হচ্ছি নিতু। এক সকালে রাফি বলল, তৈরি হওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে। নিতু পিছন থেকে এসে রাফির কাঁধে হাত রাখল। তুমি কি সত্যি প্রস্তুত? এখনো তো পুরোপুরি সুস্থ নাও। রাফি এগিয়ে এসে নিতুর হাত ধরে বলল, শারীরিকভাবে হয়তো পুরোপুরি নয়, কিন্তু মানসিকভাবে আমি আগের চেয়েও বেশি শক্তিশালী। আমার মনে এখন প্রতিশোধের আগুন জ্বলছে, আর সেই আগুন আমাকে থামতে দেবে না। নিতু উদ্বিগ্ন স্বরে বলল, সাবধানে থেকো, যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। তুমি চিন্তা করো না। রাফি নিতুর দিকে ঘুরে তার কপালে আলতো করে চুমু খেলো। আমি ঠিক ফিরে আসবো। রাফি আবার তার ছদ্মবেশ ধারণ করলো। সে মলিন পোশাক, এলোমেলো চুল, শহরের অন্ধকার গলিতে মিশে যাওয়ার জন্য সে প্রস্তুত। নিতু দরজায় দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। তার মনে এক মিশ্র অনুভূতি, ভালোবাসা এবং উদ্বেগ। শহরের বিভিন্ন প্রান্তে রাফির গোপন নজরদারি আবার শুরু হলো। তার কানে ভেসে আসা প্রতিটি ফিসফিসানি, তার চোখে ধরা পড়া প্রতিটি সন্দেহজনক কার্যকলাপ, সবকিছুই যেন এক বিশাল ধাঁধার অংশ। ধীরে ধীরে সেই ধাঁধার টুকরোগুলো জোড়া লাগতে শুরু করলো। একদিন রাতে একটা পুরনো গুদাম ঘরের কাছে লুকিয়েছিল রাফি। ভেতরে কয়েকজন লোক চাপার স্বরে কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে রাফি জানতে পারল তারা সেই মানব পাচারকারী দলের সদস্য। তাদের মুখ থেকে হাজী সাহেব, খালেক ভাই এবং ডাক্তার রফিকের নামও শুনতে পেল রাফি। একজন জিজ্ঞেস করল, মালগুলো সব রেডি তো? অন্য একজন বলল, হ্যাঁ বস, কাল রাতের ফ্লাইটে সব চালান হয়ে যাবে। পুলিশের কোনো খবর? না, সব ঠিক আছে, আমাদের লোক সব সামলে নিয়েছে। রাফি বুঝতে পারল এদের কার্যকলাপের একটা বড় চালান খুব শীঘ্রই হাত ছাড়া হতে চলেছে। এদের এখনই থামাতে হবে। পরের কয়েকদিন রাফি আরও তথ্য সংগ্রহ করলো। সে জানতে পারল শহরের বিভিন্ন প্রান্তে তাদের বেশ কয়েকটা গোপন আস্তানা রয়েছে। সে আস্তানাগুলোতে অপহৃত মানুষদের বন্দি করে রাখা হয় এবং সেখানেই চলে তাদের বিভৎস অঙ্গ ব্যবসা।
অবশেষে রাফি তার অভিযানের পরিকল্পনা করল। একা হাতেই সে এই অন্ধকার সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রথম অভিযান চালানো হলো শহরের উপকণ্ঠে একটা পুরনো ডকইয়ার্ডে। রাতের অন্ধকারে রাফি সন্তর্পণে সেখানে প্রবেশ করল। গুদাম ঘরের ভেতরে আলো দেখা যাচ্ছিল এবং চাপা কথাবার্তার আওয়াজ ভেসে আসছিল। এই তো মাল। একজন বলল। কয়েকজন বন্দিকে ধাক্কা মেরে এক জায়গায় জড়ো করলো। অন্য একজন জিজ্ঞাসা করলো, কয়জন? এই দফায় 10 জন। কাল সকালে এদের চালান করার কথা। রাফি আর অপেক্ষা করল না। বিদ্যুৎ গতিতে সে গুদাম ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। সবাই চমকে উঠল। কে? তোদের মৃত্যু। রাফির কণ্ঠস্বর কঠিন, তার চোখে কঠিন আগুন। গ্যাংয়ের সদস্যরা প্রথমে হকচকিয়ে গেল, কিন্তু পরক্ষণেই তারা অস্ত্র হাতে তেড়ে এলো। রাফি একা হলেও ভয় পেল না। তার ক্ষিপ্রতার শারীরিক দক্ষতা তাদের চেয়ে অনেক বেশি ছিল। অল্প সময়ের মধ্যে কয়েকজন গ্যাং সদস্য মাটিতে লুটিয়ে পড়ল। তোরা কারা? রাফি একজনকে ধরে চিৎকার করে বলল, আমরা আমরা হাজি সাহেবের লোক। ভয় কাঁপতে কাঁপতে উত্তর দিল সে। হাজি সাহেবের আস্তানা কোথায়? রাফির প্রশ্ন তীক্ষ্ণ। লোকটা ভয়ে ঠিকানা বলতে বাধ্য হলো। অভিযান সফল হলো। রাফি 10 জন বন্দীকে উদ্ধার করলো এবং কয়েকজন গ্যাং সদস্যকে গ্রেফতার করলো। এরপর রাফির অভিযান চলতেই থাকলো। শহরের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা গ্যাংয়ের আস্তানাগুলোতে সে হানা দিল। তার আকস্মিক আক্রমণে অপরাধীরা দিশেহারা হয়ে পড়ল। একের পর এক গ্রেফতার হতে লাগলো তারা। শহরের অপরাধ জগতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে রহস্যময় আগন্তুক যে একা হাতেই তাদের সাম্রাজ্য তছনছ করে দিচ্ছে। হাজি সাহেব এবং তার দল বুঝতে পারল তাদের বিরুদ্ধে কেউ একজন যুদ্ধ ঘোষণা করেছে। কে এই লোক? হাজি সাহেব তার অফিসের আগে গড়গড় করছিলেন। কোথা থেকে এলো সে? আমরা এখনো জানতে পারিনি বস। কাদের ভয় ভয় উত্তর দিল, কিন্তু সে আমাদের অনেক লোককে ধরেছে। হাজি সাহেব চিৎকার করে বললেন, তাকে খুঁজে বের করো, যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। কিন্তু ততক্ষণে রাফি আরও কয়েকটা আস্তানায় সফল অভিযান চালিয়েছে। বহু অপহৃত মানুষ মুক্তি পেয়েছে, আর বহু অপরাধী পুলিশের জালে ধরা পড়েছে। শহরের অন্ধকার জগতে এক নতুন আলোর ঝলক দেখা যাচ্ছে, এক ছদ্মবেশী যোদ্ধার হাত ধরে। হাজি সাহেবের বিলাসবহুল অফিস, দামি আসবাবপত্র, ঝাড়বাতির আলোয় ঝলমল করছে চারপাশ। কিন্তু সে উজ্জ্বলের বিপরীতে ঘরের বাতাস থমথমে, যেন কোনো ঝড় আসার আগের নীরবতা। হাজি সাহেব তার বিশাল চেয়ারে বসে হাতের দামি মদের গ্লাসটা শূন্যে ধরে রেখেছেন। তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। এই স্পর্ধা কোথা থেকে পায় সে? হাজি সাহেবের চাপা গর্জন পুরো অফিসে প্রতিধ্বনিত হলো। আমার সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার সাহস দেখায়। কাদের ভয় কাঠ হয়ে দাঁড়িয়েছিল। তার সাহস হচ্ছিল না কোনো কথা বলার। হাজি সাহেবের এই রূপ সে বহু বছর পর দেখেছে, আর জানে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তুমি কি বসে বসে তামাশা দেখছো? হাজি সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে কাদেরের দিকে তাকালেন। আমার লোকগুলোকে ধরে নিয়ে যাচ্ছে, আমার আস্তানাগুলোকে হামলা করছে, আর তুমি একটাও খবর আনতে পারছো না। আমরা চেষ্টা করছি হাজি সাহেব। কাদের ভয় ভয় উত্তর দিল, কিন্তু লোকটা খুব ধূর্ত। তার কোনো নির্দিষ্ট স্থান নেই, কোনো পরিচয় নেই। পরিচয় নেই? হাজি সাহেব ব্যঙ্গ করে হাসলেন। প্রত্যেক মানুষের একটা না একটা দুর্বল দিক থাকে। কাদের? তাকে খুঁজে বের করো। তার পরিবার, তার বন্ধু, তার প্রেমিকা, যে যা হোক, তাকে খুঁজে বের করো। আমি তাকে এমন শিক্ষা দেবো যে 7 জন্মেও সে ভুলতে পারবে না। যেমন আদেশ হাজি সাহেব। কাদের দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, তার মনে ভয় আর অস্থিরতা। হাজি সাহেবের রাগের আগুন পুরো শহরে ছড়িয়ে পড়বে, আর তার শিকার কে হবে তা কেউই জানে না। অন্যদিকে শহরের অন্য প্রান্তে পুলিশ হেডকোয়ার্টারের একটা গোপন কক্ষে তখন অন্য চিত্র। রাফি তার আসল রূপে কয়েকজন পুলিশ অফিসারের সাথে বসে। তাদের সামনে হাত পা বাঁধা কয়েকজন গ্যাং সদস্য, যাদের রাফি আগের রাতে বিভিন্ন আস্তানা থেকে গ্রেফতার করেছে। তাদের চোখে মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। নাম বলো। রাফির কণ্ঠস্বর কঠিন। তার চোখের দিকে তাকালে সাহস করে মিথ্যে বলার মতন ক্ষমতা কারো নেই। প্রথম বন্দি ভয়ে কাঁপতে কাঁপতে তার নাম বলল। আর তুমি কি কাজ করো? আমি শুধু মাল পাহারা দিতাম স্যার। মিথ্যা বলছো? রাফি টেবিলের উপর হাত রাখলো। আওয়াজে বন্দি চমকে উঠল। তুমি নিজেও এই কারবারের সাথে জড়িত, সত্যি কথা বলো, নইলে। রাফির কথা শেষ না হতে একজন পুলিশ অফিসার একটা ঠান্ডা ধাতব ট্রে বন্দির সামনে ধরল। ট্রেতে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, ছোট ছুরি, সুই, প্লায়ার্স। বন্দির চোখ ভয়ে বিস্ফারিত হলো। আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। রাফি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কোথায় তোমাদের অন্য আস্তানাগুলো, আর কারা এর সাথে জড়িত?
প্রথম বন্দী প্রথমে অস্বীকার করার চেষ্টা করলো, কিন্তু রাফির তীক্ষ্ণ দৃষ্টি এবং তার দলের অফিসারদের কঠোর মনোভাব দেখে বেশিক্ষণ টিকতে পারল না। ভয় কাঁপতে কাঁপতে সে কয়েকটা গোপন আস্তানার ঠিকানা বলল এবং কয়েকজন বড় নেতার নামও জানালো। এরপর দ্বিতীয় বন্দির পালা। সে আরও শক্ত ছিল, প্রথমে মুখ খুলতেই চাইছিল না, কিন্তু রাফির দলের অফিসাররা যখন তাদের বিশেষ পদ্ধতির প্রয়োগ করা শুরু করলো, তখন তার প্রতিরোধ ভেঙে গেল। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে বাকি আস্তানাগুলোর খবর এবং তাদের কার্যকলাপের বিস্তারিত তথ্য দিল। ডাক্তার রফিক। রাফি একজনের মুখ থেকে এই নাম শুনে চমকে উঠল। সে কোথায় থাকে? বন্দি ভয়ে ভয়ে একটা ফার্ম হাউসের ঠিকানা জানালো, শহরের বাইরে নির্জন এলাকায় অবস্থিত। আর হাজি সাহেব? এই প্রশ্নের উত্তরে বন্দিরা চুপ হয়ে গেল। তাদের চোখে ভয় আরও বাড়ল। হাজি সাহেবের নাম উচ্চারণ করার সাহসও যেন তাদের নেই। তোমরা যদি সত্যি সহযোগিতা করতে পারো, তোমাদের শাস্তি কিছুটা কমানো হতে পারে। রাফি তাদের আশ্বাস দেওয়ার চেষ্টা করলো। অবশেষে অনেক কষ্টে তারা হাজি সাহেবের বিলাসবহুল অফিসের ঠিকানা এবং তার কিছু গোপন কার্যকলাপের খবর দিল। রাফি এবং তার দল দ্রুত একটা পরিকল্পনা তৈরি করলো। তারা সিদ্ধান্ত নিল একই রাতে শহরের বিভিন্ন আস্তানায় একসাথে অভিযান চালাবে। ডাক্তার রফিককে গ্রেফতার করা এবং হাজি সাহেবের উপর নজরদারি বাড়ানো, এটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। রাফি তার দলের অফিসারদের উদ্দেশ্যে বলল, হাজি সাহেব খুব শক্তিশালী এবং তার অনেক যোগাযোগ আছে। সামান্য ভুল হলেই আমাদের পুরো অভিযান ব্যস্ত যেতে পারে। একজন তরুণ অফিসার দৃঢ় কণ্ঠে বলল। আমরা প্রস্তুত স্যার, আমরা এই শহর থেকে এই ঘৃণ্য চক্রের ধ্বংস করবই। রাফি তাদের দিকে তাকিয়ে সামান্য হাসল। তার মনে এখন প্রতিশোধের আগুন, কিন্তু একই সাথে একটা নতুন আশার আলো। হয়তো খুব শীঘ্রই এই শহরের মানুষ মুক্তি পাবে এই ভয়াবহ চক্রের হাত থেকে। রাতে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। রাফির নেতৃত্বে পুলিশ দল একযোগে গ্যাংয়ের আস্তানাগুলোতে হামলা করলো। অপরাধীরা অপ্রস্তুত ছিল, অনেকে ঘুম থেকে জেগে হতভম্ব হয়ে পুলিশের মুখোমুখি হলো। ডকইয়ার্ড, পুরনো গুদামঘর, চোরাই মদের ঠেক, সবখানে পুলিশের অভিযান চলল। বহু অপরাধী গ্রেফতার হলো, উদ্ধার হলো আরও কয়েকজন অপরিচিত মানুষ। রাফির দল শহরের বাইরে সেই ফার্ম হাউসেও হানা দিল, যেখানে ডাক্তার রফিকের গোপন অপারেশন থিয়েটার ছিল। ডাক্তার রফিককে হাতে নাতে গ্রেফতার করা হলো। তার অপারেশন টেবিলের উপর তখনও তাজা রক্তের দাগ, কিন্তু হাজি সাহেব তখন ধরাছোঁয়ার বাইরে। তার বিলাসবহুল অফিস নীরব, যেন ঝড়ের পরে শান্ত সমুদ্র। কাদেরও নিখোঁজ, হয়তো সে হাজি সাহেবকে পালাতে সাহায্য করছে। নিজের মনে মনে রাফি বলল, যুদ্ধ এখনো শেষ হয়নি কাদের আর হাজি সাহেব, যুদ্ধ এখনো শেষ হয়নি। লুকোচুরি খেলা খেলতে চাইছেন আমার সঙ্গে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমিও দেখি লুকোচুরি খেলায় আপনারা কতটা এক্সপার্ট। দুপুর প্রায় 2টো। সিটি হসপিটালের জরুরি বিভাগের কর্মব্যস্ততা কিছুটা স্তিমিত হয়েছে। রোগীর আনাগোনা কমেছে। নার্স আর ইন্টার্নদের মধ্যে কিছুটা হলেও বিশ্রামের সুযোগ মিলেছে। তবে ডাক্তার নিতু রহমানের ক্লান্তি তখনও কাটেনি। সকাল থেকে একটানা রোগীর পর রোগী দেখে তার শরীর যেন আর বইছে না। হঠাৎ তার পকেট থেকে মোবাইল ফোনে রিংটোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে মুহূর্তের জন্য তার মুখের ক্লান্তি উধাও হয়ে গেল। রাফি। হ্যালো। নিতু কণ্ঠস্বরে একরাশ অপ্রত্যাশিত আনন্দ প্রকাশ করে বলল, নিতু, তুমি কি ফ্রি আছো? উপাস থেকে রাফির কণ্ঠস্বর ভেসে এলো, তবেই তাতে সামান্য অস্থিরতা মেশানো। নিতু হেসে উত্তর দিল, হ্যাঁ, এই তো একটু ফাঁকা হলো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। রাফি থামলো কয়েক মুহূর্ত, তারপর বলল, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। তুমি কি একটু সময় বের করতে পারবে? রাফির কণ্ঠস্বরের চাপা ভাব নিতুর মনে সামান্য হলেও অস্বস্তি জোগালো। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? সব ঠিক তো? আসলে তুমি কি এখন আসতে পারবে? আমার একটু দরকার ছিল। রাফির স্বর যেন কিছুটা দ্বিধাগ্রস্ত। কোথায় আসতে হবে? নিতুর উদ্বেগ ক্রমশ বাড়তে লাগলো। কোনো নতুন বিপদ? না, সেরকম কিছু না। রাফি যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। তুমি কি একটু আমাদের সেই কফি শপটাতে আসতে পারবে? একটু জরুরি কথা ছিল। ঠিক আছে। নিতু এক মুহূর্তও না ভেবে রাজি হলো। রাফির কণ্ঠস্বরের সেই চাপা অস্থিরতা তার মনকে অস্থির করে তুলেছিল। আমি এক্ষুনি বের হচ্ছি। ফোন রেখে নিতু দ্রুত তার কেবিন থেকে বের হলো। রিসেপশনে অপেক্ষারত এক ইন্টার্নকে জরুরি কাজের অজুহাত দিয়ে সে হাসপাতালের পেছনের গেটের দিকে ছুটল, যেখানে তার লাল রঙের গাড়িটা পার্ক করা ছিল। রাফির কণ্ঠস্বরের সে চাপা উদ্বেগ তার মনে নানা অমূলক আশঙ্কার জন্ম দিচ্ছিল। কোনো নতুন বিপদ ঘটেনি তো? সে গ্যাং কি আবার হামলা করেছে? হাজি সাহেব কি ধরা পড়েছে? কয়েক মিনিটের মধ্যেই নিতু শহরের অন্য প্রান্তে সেই পরিচিত কফি শপের সামনে এসে গাড়ি থামালো। ক্যাফেটেরিয়া ব্লু।
ভেতরে রাফিকে দেখতে পেয়ে তার বুকের ধুকপুকানি কিছুটা শান্ত হলো। রাফি জানলার পাশে একটা ছোট টেবিলে বসে আনমনে বাইরে তাকিয়েছিল। তার মুখটা কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। দ্রুত পায়ে নিতু কফি শপের ভেতরে প্রবেশ করলো। রাফি তাকে দেখতে পেয়ে দ্রুত উঠে দাঁড়ালো। নিতু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, রাফি, কি হয়েছে? তুমি ফোনে এত চিন্তিত শোনাচ্ছিলে কেন? রাফি এগিয়ে এসে নিতুর দুহাত ধরল। তার চোখে মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই, বরং এক চঞ্চল হাসি খেলা করছে। আরে বাবা, তুমি তো ভয় পেয়ে গেছিলে। রাফি এসে বলল, তার চোখে দুষ্টুমির ঝিলিক। ভয় পাবো না? নিতু কপালে ভাঁজ ফেলে বলল, তোমার কণ্ঠস্বর শুনে তো মনে হচ্ছিল যেন এই মুহূর্তে কোনো বোমা ফাটবে। আসলে রাফি নিতুকে টেনে একটা আরামদায়ক সোফায় বসালো এবং নিজে তার মুখোমুখি একটা চেয়ারে বসলো। আমার খুব খিদে পেয়েছে, আর ভাবলাম এতদিন পর একটু শান্তিতে তোমার সাথে বসে দুটো কথা বলবো, একসাথে হালকা কিছু খাবো। আর তুমি কি না? রাফি হতাশ হওয়ার ভান করলো। তুমি একটা মিথ্যুক। নিতু হেসে বলল, তার ঠোঁটেও দুষ্টুমি ভর করলো। আমার তো মনে হচ্ছিল জানি কি ভয়ানক খবর, আর তুমি কি না? সরি মাই লেডি। রাফি হাত জোর করে বলল, যেন কোনো অপরাধ করেছে। আসলে তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোমার সারপ্রাইজ আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিল। রাফি গভীরভাবে নিতুর চোখের দিকে তাকিয়ে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, তাই বুঝি এত চিন্তা আমার জন্য? কথাটা শুনতে নিতু যেন অপ্রস্তুত হয়ে পড়ল। এখন কি হবে? সে মনে মনে বলল, দূর, এই রাফির বাচ্চাটা যখন তখন আমাকে এরকম লজ্জায় ফেলে দেয়। এখন কি করি? নিতু ভাবতে লাগলো কি বলা যায়। তখনই সেখানে খাবার চলে আসে। তার রাগ মুহূর্তে উবে গেল। তাদের মধ্যে কিছুক্ষণ হালকা দুষ্টুমি ভরা কথোপকথন চলল। কফি শপের বড় কাঁচের জানালা ভেদ করে আসা দুপুরের রোদ তাদের মুখের উপর পড়ছিল। তাদের হাসির ঝর্ণাধারা কফি শপের শান্ত পরিবেশেও এক প্রাণবন্ততার সৃষ্টি করল। ওয়েটার এসে তাদের অর্ডার নিয়ে গেল। নিতুর জন্য এক কাপ ল্যাটে আর রাফির জন্য একটা চিকেন স্যান্ডউইচ। কেমন চলছে তোমার সেই গোপন মিশন? কিছুক্ষণ পর নিতু কফির প্রথম চুমুকটা নিয়ে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল, মোটামুটি ভালোই। রাফি উত্তর দিল। তার মুখের হাসি কিছুটা স্তিমিত হলো। আমরা বেশ কয়েকটা ছোটোখাটো আস্তানা ভেঙেছি, কিছু নিচু স্তরের পাচারকারীকে ধরেছি, তবে সেই বড় মাথাগুলো হাজি সাহেব আর তার দল এখনও দৌড়াচড়া বাইরে। আমরা তাদের উপর নজর রাখছি, কিন্তু তারা খুবই দ্রুত। সাবধানে থেকো। নিতু আবার উদ্বিগ্ন স্বরে বলল, তার চোখে গভীর চিন্তা। ওরা খুব বিপজ্জনক হতে পারে, তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। রাফি নিতুর হাত ধরল, তার চোখে গভীর ভালোবাসা। যতক্ষণ তুমি আমার পাশে আছো আমার কোনো ভয় নেই, আর আমি প্রতিজ্ঞা করছি খুব শীঘ্রই আমি এই শহরের সব অন্ধকার দূর করব। তাদের খাবার এলো। তারা দুজন হাসতে হাসতে গল্প করতে করতে লাঞ্চ করলো। কফি শপের অন্যান্য লোকজন তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল। এক সুন্দরী আধুনিক ডাক্তারের সাথে এক আপাত দৃষ্টিতে সাধারণ চেহারার যুবকের এতখানি অন্তরঙ্গতা অনেকের মনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছিল। কেউ ফিসফিস করে কথা বলছিল, কেউ আবার অবাক চোখে তাদের দিকে তাকিয়েছিল। কিন্তু রাফি আর নিতুর খেয়াল ছিল শুধু একে অপরের দিকে। বাইরের পৃথিবীর কোনো কিছুই যেন তাদের স্পর্শ করতে পারছিল না। তাদের চোখের ভাষায় ছিল গভীর ভালোবাসা, একে অপরের প্রতি অসীম নির্ভরতা আর বিশ্বাস। সে কফি শপের শান্ত পরিবেশে তারা যেন নিজেদের জন্য একটা ছোট্ট নিরাপদ জগৎ তৈরি করে নিয়েছিল। তবে কফি শপের এক কোণের টেবিলে বসে থাকা একটা লোক তাদের উপর গভীর তীক্ষ্ণ দৃষ্টি রাখছিল। তার মুখ শক্ত, চোয়ালের পেশিগুলো টান টান, তার চোখ ছোট ছোট, যেন শিকার ধরার জন্য প্রস্তুত কোনো বাজ পাখির চোখ। সে ধীরে ধীরে তার কফির পেয়ালায় চুমুক দিচ্ছিল, কিন্তু তার সমস্ত মনোযোগ নিবদ্ধ ছিল রাফিয়া নিতুর দিকে। তাদের হাসিমাখা মুখ, তাদের অন্তরঙ্গ কথাবার্তা যেন তার মনের ভেতর চাপা ক্রোধের আগুন জ্বালিয়ে দিচ্ছিল। লোকটা তার পকেট থেকে একটা পুরনো কালো রঙের মোবাইল ফোন বের করলো এবং দ্রুত কয়েকটা নম্বর ডায়াল করলো। ফোন কানে ধরে সে চাপা হিসহিসানো স্বরে কথা বলতে শুরু করলো। মনে হয় মিনিস্টার রাফির দুর্বল পয়েন্ট আমরা পেয়ে গেছি। ফোনের ওপাশ থেকে হাজি সাহেবের কণ্ঠ ভেসে এলো, সত্যি? একদম সাহেব, এখন সে আমাদের সামনে বসে তার প্রেমিকের সঙ্গে লাঞ্চ করছে। তাহলে আর দেরি কিসের? উঠিয়ে নিয়ে হারামজাদাটাকে। কিন্তু স্যার, এখানে অনেক লোকজন, এখানে এই কাজগুলো করা যাবে না। আরেকটা কথা, যদি আমরা রাফিকে ধরি তাহলে ওর পোষা কুত্তারা আমাদের পাগলের মতো খুঁজে বেড়াবে। দীর্ঘশ্বাস ফেলে হাজি সাহেব বলল, তাহলে তুমি কি করতে চাচ্ছ কাদের? দুর্বল করতে। হাজি সাহেব কিছুটা কনফিউজড হয়ে বলল, মানে ওই মেয়েটাকে তুলে নিই, তাহলে দেখবেন রাফি অটোমেটিক্যালি লাইনে চলে আসবে।
বাহ কাদের বাহ! এজন্যই আমি সবসময় বলি তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে। তাহলে তাই করো, আর খেয়াল রেখো এবার যাতে কোনো ভুল না হয়। নিশ্চিন্ত থাকুন, হবে না। বলে কাদের ফোন কেটে দিল। তার তীক্ষ্ণ দৃষ্টি তখনও রাফিয়া নিতুর উপর স্থির। তাদের কেউই সেই শীতল বিদ্বেষপূর্ণ নজর অনুভব করতে পারল না। তাদের ভালোবাসার উষ্ণতায় তারা বাইরের জগতের সব বিপদ থেকে যেন নিজেদের আড়াল করে রেখেছিল। ক্যাফেটেরিয়া ব্লুতে হাসি মাখা মুখ আর ভালোবাসার উষ্ণতায় কিছুক্ষণ সময় কাটানোর পর রাফিয়া নিতু একে অপরের কাছে থেকে বিদায় নেয়। রাফির উপর তার গোপন মিশনের দায়িত্ব, আর নিতুর অপেক্ষা করছে হাসপাতালের রোগীদের সেবা। কফি শপের বাইরে এসে রাফি নিতুর দিকে তাকিয়ে মৃদু হাসে। সাবধানে যেও। রাফির কণ্ঠস্বরে গভীর স্নেহ। তুমিও নিজের খেয়াল রেখো। নিতু প্রত্যুত্তরে হাসে। যদি কোনো দরকার হয় ফোন করো। অবশ্যই। রাফি মাথা নেড়ে সম্মতি জানায় এবং ভিড়ের মধ্যে মিশে যায়। নিতু তার লাল রঙের গাড়িটির দিকে এগিয়ে যায়। আজকের দুপুরের অপ্রত্যাশিত সাক্ষাৎ তার মনকে এক নতুন আনন্দে ভরিয়ে তুলেছে। রাফির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে অমূল্য। গাড়ির দরজা খুলে ভেতরে বসে সে এক দীর্ঘশ্বাস নেয়। ভালোবাসার এক মিষ্টি আবেশ তাকে ঘিরে রেখেছে। গাড়ি স্টার্ট করে নিতু হাসপাতালের পথে রওনা হয়। শহরের ব্যস্ত রাস্তা, যানবাহনের অবিরাম স্রোত। আকাশ পরিষ্কার, রোদ ঝলমল করছে, কিন্তু নিতুর মনের আকাশে যেন এক হালকা মেঘের আনাগোনা। রাফির নিরাপত্তা নিয়ে সামান্য হলেও চিন্তা তার মন থেকে পুরোপুরি যাচ্ছে না। কিছুটা পথ যাওয়ার পর নিতুর গাড়ি একটা অপেক্ষাকৃত নির্জন রাস্তায় প্রবেশ করে। দুপাশে পুরনো দিনের জীর্ণ বাড়ি আর সরু গলি। হঠাৎ তার গাড়ির সামনে দ্রুত গতিতে একটা কালো রঙের মাইক্রোবাস এসে থামে। নিতু হকচকিয়ে ব্রেক করে। কি হচ্ছে? নিতু হতভম্ব হয়ে ভাবে মাইক্রোবাসের দরজা খুলে কয়েকজন মুখোশধারী লোক দ্রুত নেমে আসে। তাদের হাতে ধারালো অস্ত্র, চোখে হিংস্রতা। নিতু বুঝতে পারে সে এক ভয়ানক বিপদের সম্মুখীন। দরজা খুলুন। একজন কর্কশ স্বরে হাঁক দেয়। তার হাতে ছুরি গাড়ির কাঁচের উপর ঠক ঠক করে বাজে। নিতু ভয় কাঁচ নামানোর সাহস পায় না। সে দ্রুত দরজা লক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে এক লোক জোর করে ড্রাইভারের দরজা খুলে ফেলে। শক্তিশালী হাতে নিতুকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে তারা। ছাড়ুন, আপনারা কি করছেন? নিতু চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তাদের হাতের বাঁধন অত্যন্ত শক্ত। চুপ! একজন তার মুখে কাপড় গুঁজে দেয়। নিতু অসহায়ভাবে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি। মুহূর্তের মধ্যে তাকে কালো মাইক্রোবাসের ভেতরে ঢুকিয়ে ফেলা হয়। গাড়ির দরজা বন্ধ হয় আর মাইক্রোবাসটি দ্রুত গতিতে সেই নির্জন রাস্তা ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর রাফি তার গোপন আস্তানায় বসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্যালোচনা করছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। একটা অপরিচিত নাম্বার। প্রথমে ধরতে ইতস্তত করলেও শেষ পর্যন্ত সে কলটা রিসিভ করে। হ্যালো। রাফির কণ্ঠস্বর কিছুটা সন্দেহপূর্ণ। ওপাশ থেকে ভেসে আসে একটা ঠান্ডা হিসহিসানো কণ্ঠস্বর। তোমার সুন্দর বান্ধবী এখন আমাদের হাতে। রাফি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতরটা যেন হিম হয়ে আসে। নিতু? তার কণ্ঠস্বর ভয়ই কাঁপতে থাকে। হ্যাঁ, তোমার সেই ডাক্তার বান্ধবী, খুব মায়াবী চেহারা, তাই না? কণ্ঠস্বরটিতে এক ধরনের বিভৎস আনন্দ। তোমরা কারা? নিতুকে ছেড়ে দাও। রাফির কণ্ঠস্বর রাগে কাঁপতে থাকে। এত সহজে নয় মেজর সাহেব। কণ্ঠস্বরটি ব্যঙ্গ করে বলে, যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে একা এসো। কোনো পুলিশ, কোনো বন্ধু নয়, একা। আমাদের পুরনো গুদামঘর শহরের বাইরে। রাত 12টা। যদি চালাকি করার চেষ্টা করো তোমার বান্ধবীর লাশও খুঁজে পাবে না। ফোন কেটে যায়। রাফি পাথরের মতো জমে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিতু, তার ভালোবাসা, তার দুর্বলতা, এখন সে অন্ধকার জগতের শিকার। তার মনে তীব্র ক্রোধ আর অসহায়তা একসাথে ভিড় করে আসে। সময় দ্রুত বয়ে যায়। রাফির প্রতিটি মুহূর্ত কাটে চরম উৎকণ্ঠায়। রাত 12টা যেন এক অনন্তকাল। সে জানে হাজির সাহেব এবং তার দলই এর পেছনে আছে, আর তারা তার উপর প্রতিশোধ নিতে চাইছে, তার দুর্বলতম স্থানে আঘাত করতে চাইছে। রাফি একা নিরস্ত্র সে পুরনো গুদামঘরের দিকে রওনা হয়। তার মনে একটাই প্রতিজ্ঞা, নিতুকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতেই হবে। ভালোবাসার টানে, প্রতিশোধের নেশায় সে যেন একাই এক অন্ধকার শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে। শহরে রাতের নিস্তব্ধতা ভেঙে অপেক্ষা করছে এক ভয়াবহ বিভৎসতা, এক ভয়াবহ সংঘাত। অপহরণের আকস্মিক ধাক্কা সামলে নিতে কিছুটা সময় লাগলো রাফির। নিতুকে হারানোর ভয় তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোতের মতো বয়ে গেল, কিন্তু একজন প্রশিক্ষিত সৈনিক হিসেবে সে ভেঙে পড়েনি, বরং তার ভেতরের আগুন আরও তীব্র হলো। প্রিয় মানুষটিকে রক্ষা করার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত সে। গুদামঘরের ঠিকানা পাওয়ার পর এক মুহূর্তও নষ্ট করল না রাফি। দ্রুত তার গোপন যোগাযোগের মাধ্যমে তার টিমের সাথে যোগাযোগ করল। কন্ট্রোল রুমে তখন গভীর রাত, কিন্তু রাফির কণ্ঠস্বরের দৃঢ়তা আর জরুরি অবস্থার বার্তা শুনে সকলেই তৎক্ষণাৎ জেগে উঠল। স্যার, কি হয়েছে?
ফোনের উপাংশে থাকা সাব ইন্সপেক্টর রিয়াজ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল। নিতুকে অপহরণ করা হয়েছে। রাফির কণ্ঠস্বর কঠিন। হাজি সাহেবের লোকেরা, তারা আমাকে একা আসতে বলেছে পুরনো গুদাম করে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর রিয়াজের দৃঢ় উত্তর। আমরা আসছি স্যার, আপনি একা যাবেন না। না, ওরা আমাকে একা আসতে বলেছে। যদি তোমরা আসো, নিতুর জীবন বিপন্ন হতে পারে। তবে আমার একটা পরিকল্পনা আছে। রাফি দ্রুত তার পরিকল্পনার কথা রিয়াজকে জানালো। গুদামঘরের অবস্থান, আশেপাশে নজরদারি রাখার ব্যবস্থা এবং তাদের আক্রমণের কৌশল সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করল সে। তার পরিকল্পনা ছিল সে একা ভেতরে ঢুকবে আর তার দল বাইরে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে। কিন্তু স্যার, এটা খুবই ঝুঁকিপূর্ণ। রিয়াজ আপত্তি জানালো। আমি জানি, কিন্তু এটাই একমাত্র উপায়। আমার উপর ভরসা রাখো রিয়াজ, আমি নিতুকে ঠিক ফিরিয়ে আনবো। রাফির আত্মবিশ্বাস তার দলের সদস্যদের মনে সাহস জোগালো আর তাদের প্রস্তুতি শুরু করলো। রাফির নির্দেশ অনুযায়ী গুদামঘরের আশেপাশে অবস্থান নেওয়ার জন্য রওনা হলো। ঘড়ির কাঁটা রাত 12টার দিকে এগিয়ে আসছে। রাফি তার কালো জ্যাকেটটা গায়ে চাপালো, কোমরে গোজা পিস্তলটা একবার হাত দিয়ে অনুভব করলো। যদিও ভেতরে গিয়ে কোনো অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা তার নেই, তবুও আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। পুরনো গুদামঘরের সামনে এসে রাফি গাড়ি থামালো। চারদিকে জমাট বাঁধা অন্ধকার, শুধু টিমটিম করে জ্বলতে থাকা একটা স্ট্রিট লাইটের আবছা আলোয় পরিবেশটা আরও রহস্যময় লাগছিল। দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নীরবতাকে আরও গভীর করে তুলছিল। ধীরে ধীরে রাফি গুদামঘরের দিকে এগিয়ে গেল। ভারী লোহার দরজাটা সামান্য ফাঁক করা, যেন তার জন্যই অপেক্ষা করছে। ভেতরে প্রবেশ করার আগে একবার চারপাশ ভালোভাবে দেখে নিল সে। তার দলের সদস্যরা আশেপাশে তাদের অবস্থানে পৌঁছে গেছে, সে বিষয়ে নিশ্চিত হলো। গুদামঘরের ভেতরে জমাট বাঁধা অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। পুরনো কাঠের বাক্স, ভাঙা আসবাবপত্র আর মেঝেতে ধুলোর পুরো স্তর, যেন বহু বছর ধরে এখানে কোনো মানুষের আনাগোনা নেই। হঠাৎ কয়েকটা ছায়া মূর্তি অন্ধকার থেকে বেরিয়ে এলো, তাদের হাতে ধারালো অস্ত্র, চোখে সন্দেহ আর হস্টাইলিটি। কে? একজন কর্কশ স্বরে জিজ্ঞাসা করল। আমি। রাফির কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। তুমি সেই পুলিশ অফিসার? অন্য একজন এগিয়ে এসে রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। একা এসেছো? হ্যাঁ। রাফি উত্তর দিল, যেমন তোমরা করেছিলে। বোকা। প্রথম লোকটি হেসে উঠল। ভেবেছিস আমরা তোকে ছেড়ে দেব? কথা শেষ না হতেই তারা রাফির উপর ঝাঁপিয়ে পড়ল। তিনজন সশস্ত্র লোক একসাথে আক্রমণ করলো তাকে, কিন্তু রাফি প্রস্তুত ছিল। তার ক্ষিপ্র মুভমেন্ট আর প্রশিক্ষিত হাত পায়ের ব্যবহার মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে দিল। প্রথম লোকটির হাত থেকে ছুরিটা এক ঝটকায় কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল রাফি। দ্বিতীয়জন লোহার রড দিয়ে আঘাত হানতে এলে রাফি নিচু হয়ে তার পায়ের দিকে সজোরে লাথি মারল। যন্ত্রণায় কুঁকড়ে উঠল সে। তৃতীয়জন পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করলে রাফি দ্রুত ঘুরে তার মুখে এক প্রচণ্ড ঘুষি মারল। অল্প সময়ের মধ্যেই তিনজন আক্রমণকারী ধরাশায়ী, তাদের অস্ত্রগুলো মেঝেতে পড়ে ঝনঝন করে উঠল। রাফির শরীরে কয়েকটা আঁচড় লাগলেও সে অক্ষত ছিল। তার চোখে তখন একটাই প্রশ্ন, নিতু কোথায়? আহত লোকগুলোর দিকে তাকিয়ে রাফি কঠোর স্বরে জিজ্ঞাসা করল, নিতুকে কোথায় রেখেছিস তোরা? ভয় কাঁপতে কাঁপতে একজন অস্পষ্টভাবে ভেতরের দিকে ইশারা করল। রাফি আর এক মুহূর্তও নষ্ট করল না, তবে তার মনে শুধু নিতুকে খুঁজে বের করার তীব্র আকাঙ্ক্ষা। দ্রুত পায়ে সে গুদামঘরের ভেতরের দিকে এগিয়ে গেল, যেখানে তার ভালোবাসার মানুষটিকে বন্দি করে রাখা হয়েছে। বাইরে তার দলের সদস্যরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, প্রস্তুত যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ার জন্য। গুদামঘরের অন্ধকার ভেদ করে রাফি যখন ভেতরের দিকে পা বাড়ালো, প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। পুরনো কাঠের তক্তা মরমর করে উঠছিল তার পায়ের চাপে, যেন কোনো অশুভ কিছুর আগমন বার্তা দিচ্ছে। আবছা আলো আঁধারির মধ্যে সে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখছিল, খুঁজছিল তার ভালোবাসার চিহ্ন, নিতুর উপস্থিতি। হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর যেন বরফের মতন ঠান্ডা বাতাস ছড়িয়ে দিল। আশ্চর্য, একা এসেছো মেজর? রাফি থমকে দাঁড়ালো। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে এলো এক মূর্তি, হাজি সাহেব। তার হাতে চকচক করছে একটা কালো রঙের পিস্তল, আর সেই পিস্তলের নল সরাসরি তাক করা নিতুর দিকে। নিতু একটা পুরনো নোংরা চেয়ারে বাঁধা, তার মুখ টেপ দিয়ে বন্ধ, বিস্ফারিত চোখে অসহায়ভাবে রাফির দিকে তাকিয়ে। রাফির রক্ত হিম হয়ে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতর যে সাহস সে জমা করেছিল, এক মুহূর্তে তা যেন কর্পূরের মতো উবে গেল। তার চোখের সামনে তার দুর্বলতম দিক, তার ভালোবাসা, তার জীবন বিপন্ন। ছেড়ে দিন ওকে। রাফির কণ্ঠস্বর রুদ্ধ, ক্রোধ আর অসহায়তায় মেশানো। হাজি সাহেব এক বিষাক্ত হাসি হাসলেন। তুমি আমার এতগুলো লোককে ধরেছো, আমার ব্যবসা লাটে তুলেছো, আর আমি তোমাকে শুধু ছেড়ে দিই বললেই ছেড়ে দেব? আমার সাথে যা করার আছে করুন, কিন্তু নিতুকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। দোষ? দোষ তো তোমার মেজর।
তুমি আমার সাম্রাজ্যে থাবা বসিয়েছ, এর শাস্তি তো পেতেই হবে। কাজী সাহেব পিস্তলের নল সামান্য নাড়ালেন। নিতু ভয় কেঁপে উঠল। রাফির মনে হলো যেন তার হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে। প্লিজ। রাফির স্বর প্রায় মিনতির মতো শোনালো। আমি সারেন্ডার করছি, যা চান আমি করতে রাজি আছি, শুধু নিতুকে ছেড়ে দিন। চোখে বিজয়ের হাসি। অবশেষে তুমি আমার জালে পা দিলে মেজর। তোমার মতো সাহসী অফিসারও ভালোবাসার কাছে দুর্বল হয়ে পড়ে। হাজির সাহেব তার দলের লোকদের দিকে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে কয়েকজন এসে রাফির হাত ধরে পিছ মোড়া করে বাঁধল। রাফির শরীর ঘৃণায় রিরি করতে লাগলো, কিন্তু নিতুর অসহায় মুখের দিকে তাকিয়ে সে কোনো প্রতিরোধ করতে পারল না। মার শালারে। হাজির সাহেবের নির্দেশে তার লোকেরা রাফির উপর ঝাঁপিয়ে পড়ল। কিল, ঘুষি, লাথি অন্ধকারের মধ্যে চলল এক অমানবিক প্রহার। রাফির মুখ থেকে রক্তের ধারা নামল। প্রতিটি আঘাতে তার শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার চোখে তখনও নিতুর দিকে স্থির এক নীরব প্রতিজ্ঞা, সে তাকে বাঁচাবে। ঠিক সেই বিভৎস মুহূর্তে গুদামঘরের বাইরে সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। হাজি সাহেব আর তার দলের লোকেরা চমকে উঠল। কে? একজন আতঙ্কিত স্বরে চিৎকার করল। গুদামঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো একদল সশস্ত্র পুলিশ অফিসার, যাদের নেতৃত্বে সাব ইন্সপেক্টর রিয়াজ। তাদের চোখে মুখে ক্রোধ। হাতে অস্ত্র নামাও। রিয়াজের বজ্রকণ্ঠে পুরো গুদামঘর কেঁপে উঠল। হাজি সাহেব হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেনি রাফি এত সহজে হার মানবে না, তার দলবলকে খবর দেবে। তার মুখের হাসি মুহূর্তে উবে গেল। সেখানে ফুটে উঠল পরাজয়ের আতঙ্ক। হাজি সাহেবের লোকেরা পালানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে পুরো গুদামঘর পুলিশের বন্দিতে। কয়েক মিনিটের মধ্যে হাজির সাহেব সহ তার দলের সবাইকে গ্রেফতার করল পুলিশ। গ্যাংয়ের পতন ঘটল এক সাহসী অফিসারের বুদ্ধিমত্তার ভালোবাসার শক্তির কাছে। রাফি তখনও মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে, তার শরীর ব্যথায় অসাড়। কিন্তু যখন সে দেখল নিতু নিরাপদে পুলিশের আন্ডারে, তার ঠোঁটের কোণে এক দুর্বল হাসি ফুটল। পুলিশ দ্রুত রাফির কাছে ছুটে এলো। রিয়াজ তার মুখে রক্ত মুছিয়ে দিয়ে বলল, স্যার, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাফি দুর্বলভাবে মাথা নাড়ল। তার চোখ তখন শুধু নিতুকে খুঁজছে। নিতুকে বাঁধন মুক্ত করার পর সে দ্রুত রাফির কাছে ছুটে এলো। তার মুখ ভয়ে সাদা, চোখে অশ্রুর বন্যা। রাফি রক্তাক্ত অচেতন দেহ দেখে সে চিৎকার করে কেঁদে উঠল। রাফি, রাফি, চোখ খোলো। নিতু তার মাথায় হাত বুলিয়ে আকুলভাবে তাকে ডাকতে লাগলো। রাফি ধীরে ধীরে চোখ খুলল। তার দৃষ্টি দুর্বল, কিন্তু নিতুকে দেখে যেন তার সমস্ত কষ্ট দূর হয়ে গেল। আমি ঠিক আছি। রাফির কণ্ঠস্বর ক্ষীণ, প্রায় শোনা যায় না। না, তুমি ঠিক নেই। নিতু কাঁদতে কাঁদতে বলল, দেখো তোমার কি হয়েছে, চলো হাসপাতালে চলো। পুলিশের সহায়তায় রাফিকে স্ট্রেচারে তোলা হলো। নিতু তার পাশে বসে তার হাত ধরে রইল। তার চোখের জল রাফির মুখের উপর পড়ছিল। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে রাফিকে দ্রুত নিয়ে যাওয়া হলো। ডাক্তার আর নার্সরা তড়িঘড়ি করে তার চিকিৎসা শুরু করলো। নিতু বাইরে উদ্বিগ্নভাবে পায়চারি করতে লাগলো। প্রতিটি মুহূর্ত তার কাছে যেন এক ঝুঁক। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার পর নিতু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মেঝেতে বসে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। তার ভালোবাসার মানুষটি আজ তার জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু তার শরীরের এই অবস্থা নিতুকে তিলে তিলে দগ্ধ করছে। কয়েক ঘন্টা পর অপারেশন শেষ হলো। ক্লান্ত বিধ্বস্ত ডাক্তার বেরিয়ে এসে জানালেন রাফি বিপদমুক্ত, তবে তার শরীরে বেশ কয়েকটি গুরুতর আঘাত লেগেছে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এই খবর শুনে নিতু যেন নতুন জীবন ফিরে পেল। দৌড়ে গিয়ে সে রাফির কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে রইল। শুধু একবার তার প্রিয় মানুষটিকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল। কাছের ফাঁক দিয়ে সে দেখল রাফি বিছানায় শুয়ে। তার মুখ তখনও ফ্যাকাশে, হাতে স্যালাইনের নল লাগানো, কিন্তু তার বুকে তখনও মৃদু শ্বাস বইছে, জীবনের স্পন্দন। নিতু দরজার পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলল। এই কান্না কষ্টের নয়, এই কান্না ভালোবাসার কৃতজ্ঞতার। তার রাফি ফিরে এসেছে, গ্যাংয়ের পতন হয়েছে, আর তাদের ভালোবাসার জয় হয়েছে। অন্ধকারের উপর আলোর বিজয়। এখন শুধু অপেক্ষা রাফির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার। তারপর তারা দুজনে একসাথে এক নতুন জীবন শুরু করবে, যেখানে আর কোনো ভয় থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর শান্তি। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার পর অনন্ত অপেক্ষার প্রহর যেন আর কাটতে চায় না। নিতুর প্রতিটি মুহূর্ত কাটে উৎকণ্ঠায়, প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে ওঠে অজানা আশঙ্কায়। হাসপাতালের করিডোরে পায়চারি করতে করতে তার মনে কেবল একটাই প্রার্থনা, যেন রাফি সুস্থ হয়ে তার কাছে ফিরে আসে। চোখের জল শুকিয়ে গেলেও হৃদয়ের গভীরে জমাট বাঁধা ভয় কিছুতেই পিছু ছাড়ে না। অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খোলে। ক্লান্ত বিধ্বস্ত ডাক্তার বেরিয়ে আসেন। নিতু দৌড়ে যায় তার কাছে, তার চোখে ব্যাকুল জিজ্ঞাসা। ডাক্তারের মুখের সামান্য হাসি যেন এক মুহূর্তে নিতুর বুকের পাথর সরিয়ে দেয়। রাফি বিপদ মুক্ত, তবে তার শরীর দুর্বল, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এই কথাগুলো যেন এক নতুন জীবনের বার্তা নিয়ে আসে নিতুর কাছে।
ধীরে ধীরে রাফির জ্ঞান ফিরে আসে। প্রথমবার যখন তার চোখের পাতা সামান্য নড়ে ওঠে, নিতুর বুকের ভেতরটা যেন আনন্দে কেঁপে ওঠে। সে দ্রুত রাফির পাশে গিয়ে বসে, তার হাত নিজের হাতের মুঠোই নেয়। রাফির চোখের পাতা পুরোটা খুলে, দুর্বল দৃষ্টি প্রথমে ঘোলাটে থাকলেও ধীরে ধীরে স্থির হয় নিতুর মুখের উপর। নিতু, রাফির কণ্ঠস্বর ক্ষীণ, প্রায় অস্ফুট। নিতুর ঠোঁটের কোণে আনন্দের হাসি ফোটে, কিন্তু একই সাথে তার চোখ ভিজে ওঠে অশ্রু জলে। এতক্ষণের চাপা কান্না যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। রাফি, তুমি ঠিক আছো? নিতু কান্নাজড়িত স্বরে বলে। তার হাত রাফির হাতের উপর আরও শক্ত হয়। রাফি দুর্বলভাবে হাসার চেষ্টা করে। হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কাঁদছো কেন? আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি। নিতু ফুপিয়ে কেঁদে ওঠে, তার চোখ দিয়ে পানি অনবরত বয়ে চলেছে। রাফি আলতো করে তার হাত বাড়িয়ে নিতুর গালের অশ্রুজন মুছে দেয়, তারপর বলল, শান্ত হও, আমি ঠিক আছি তো। নিতু কাঁদতে কাঁদতে বলল, তুমি একা কেন গিয়েছিল ওখানে? একা না এলে যে ওরা তোমার কোনো ক্ষতি করে দিত? দিলে দিত, তাই বলে তুমি নিজেকে এভাবে বিপদের মুখে ছেড়ে দিলে আমার জন্য? যাকে ভালোবাসি, যার জন্য একবার নয় 1000 বার জীবন দিতে রাজি, তার জন্য কি এইটুকু রিস্ক নিতে পারবো না? তাদের চোখের ভাষায় তখন হাজারো না বলা কথা। একে অপরের হাতের স্পর্শে যেন তারা খুঁজে পায় নতুন করে বেঁচে থাকার আশ্বাস। এর পরের দিনগুলো কাটে নিতুর অক্লান্ত সেবা যত্নে। হাসপাতালে ডিউটির ফাঁকেও সে ছুটে আসে রাফির পাশে, নিজের হাতে খাইয়ে দেয়, তার পছন্দের গান শোনায়, তার গভীর মমতায় তার কপালে হাত বুলিয়ে দেয়। রাফি ধীরে ধীরে দুর্বলতা কাটিয়ে ওঠে, তার চোখে আবার সেই পরিচিত উজ্জ্বলতা ফিরে আসে। তাদের ভালোবাসার বন্ধন যেন আরও গভীর হয়, আরও মজবুত হয় এই কঠিন সময়। একদিন বিকেলে যখন আকাশ কমলা সোনালি রঙে রাঙা, নিতু রাফির কেবিনে এসে বসে। রাফি জানালার বাইরে তাকিয়েছিল, অন্তর্গামী সূর্যের আলো তার মুখের উপর পড়ছে। কি দেখছো? নিতু মৃদু হেসে জিজ্ঞাসা করে। রাফি তার দিকে তাকিয়ে হাসে। নিতু রাফির পাশে বসে তার হাত ধরে। রাফি বলল, দেখছি কিভাবে একটা নতুন দিনের সূচনা হয়, আর সেই নতুন দিনে আমরা দুজন একসাথে থাকবো। রাফি নিতুর চোখের দিকে গভীর ভালোবাসায় তাকায়। তুমি জানো নি তো, আমার জীবনটা একটা অন্ধকার গলির মতো ছিল, তুমি সেই গলিতে আলোর দিশা দেখালে। আর তুমি সেই আলোয় আমার হাত ধরেছিলে। রাফি কিছুক্ষণ চুপ থাকে, যেন তার ভেতরের সব আবেগ একত্রিত করছে। নিতুর হাত আরও শক্ত করে ধরে বলে, নিতু, আমার আর কোনো চাওয়া নেই, শুধু তুমি আমার পাশে থেকো সারা জীবন। নিতু রাফির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার হৃদস্পন্দন দ্রুত হয়। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে, আমার স্ত্রী হবে? রাফির কণ্ঠস্বরে ব্যাকুল জিজ্ঞাসা। নিতুর চোখে আবার অশ্রু, যেন এ অশ্রু আনন্দের। তার ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফোটে। হ্যাঁ রাফি। নিতু আবেগাপ্লুত স্বরে উত্তর দেয়, আমি তোমার স্ত্রী হতে চাই, সারা জীবন তোমার পাশে থাকতে রাজি। তোমার থেকে বেশি আমার কাউকে প্রয়োজন নেই। আমি বড্ড ক্লান্ত আমার এই একাকিত্বের জীবনে। ছোটবেলায় মাকে হারিয়ে পাইনি বাবু মায়ের ভালোবাসা। বড় হয়ে কারো চোখে নিজের জন্য পবিত্র ভালোবাসা দেখতে পাইনি। যা দেখেছি সব লালসা আর লোভ। একমাত্র তোমার চোখে আমি আমার জন্য পবিত্র ভালোবাসা দেখেছি। তোমাকে যদি আমি আমার জীবনসঙ্গী হিসেবে পাই, তাহলে আমার জীবনে আর কিচ্ছু চাওয়া থাকবে না। রাফি আলতো করে নিতুর হাত ধরে নিজের ঠোঁটে ছোঁয়ায়। তাদের চারপাশে অস্তগামী সূর্যের সোনালি আলো এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে, যেন প্রকৃতিও তাদের ভালোবাসার সাক্ষী। এরপর আর কোনো বাধা থাকে না। রাফি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তাদের ভালোবাসার গল্প ছড়িয়ে পড়ে হাসপাতাল থেকে শহরে। অবশেষে এক শুভ দিনে রাফি আর নিতু আবদ্ধ হয় বিবাহ বন্ধনে। তাদের ভালোবাসার জয় হয়, অন্ধকার পরাজিত হয় আলোর কাছে। শহরের আকাশে ওড়ে নতুন এক ভালোবাসার পতাকা, যেখানে মিশে থাকে সাহস, ত্যাগ আর গভীর হৃদয়ের টান। তাদের গল্প এখানেই শেষ হয় এক সুখী ভালোবাসাময় জীবনের শুরুতে।